আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লেকচার 7 এর মধ্যে আমরা যেটা দেখতে পাবো, আমরা লেভেলিং মধ্যে তিনটা পার্ট আছে আপনার। প্রথমে লেভেলিং যে যে স্টাফ গুলো আছে, কি কি স্টাফ আমরা ইউজ করি, লেভেলিং এর বিভিন্ন ডেফিনেশন। তারপর হচ্ছে আপনার লেভেলিং এর রেডিয়াস লেভেল বের করার জন্য আপনাকে হাইট এন্ড ইনস্ট্রুমেন্ট মেথড ইউজ করতে হবে, এবং রাইজ এন্ড ফল মেথড ইউজ করার পরে আমরা কয়েকটা ম্যাথ করব। এরপরে আমরা রেসিপ্রোকাল লেভেলিং এর জন্য একটা ম্যাথ করব। তারপরে চলে যাব আমরা কন্ট্রোলিং এর বিভিন্ন ডেফিনেশন আছে, আর কন্ট্রোলিং কত প্রকার, কিভাবে করা হয় সেগুলো দেখবো। মাঝখানে এদিকে আপনার ইফেক্টস অফ কার্ভেচার, ইফেক্টস অফ রিফ্লেকশনের জন্য কিছু ম্যাথ আছে, এগুলো করব। এরপরে চলে যাব আপনার হাইটের মানে হাইট হাইট ক্যালকুলেশনে, কোন একটা টাওয়ারের, কোন একটা পাহাড়ের, কোন একটা ওই পিলারের যে জিনিসটা আমাদের কাছ থেকে অনেক দূরে আছে, ওই জিনিসটার হাইট বা ডিস্টেন্স কিভাবে বের করবো। হাইট এন্ড ডিস্টেন্স মেথডের জন্য আমরা ম্যাথ করব, বা একটা টাওয়ারের ডায়ামিটার কিভাবে বের করবো ওইগুলো দেখবো। তো মোটামুটি এই লেকচারটাকে আপনাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নিতে হবে। তো লেকচারটা অনেক লেন্থি হবে, তো আপনাকে একটা করে পার্ট রেডি করে নিতে হবে আর কি, ঠিক আছে? আমি যদি একটা টাইম বসে যদি পুরাটা টপিক কভার করতে না পারি, আপনাকে বসে কি করতে হবে, প্রথম 10 মিনিট, প্রথম 15 মিনিট, প্রথম 20 মিনিট ভাগ করে নেবে। তো ভাগ করে আমরা কি করব, একটা করে মানে সেগমেন্ট ভাগ করে করে ওই সেগমেন্ট গুলো কি করব, ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে কিছু ডেফিনেশন আমরা দেখবো, ওই ডেফিনেশন গুলার কাজে লাগিয়ে পরে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম সলভ করব, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাব যে লেভেলিং এন্ড কন্ট্রোলিং পার্টে। লেভেলিং কাকে বলে, লেভেলিং স্টাফ কি, এই জিনিসগুলো, ঠিক আছে? সো আমাদের মিড টার্মের পর ফাইনাল টার্মে যতগুলো লেকচার করিয়েছি তার মধ্যে আপনার ফাইনাল টাইমের মধ্যে অ্যাবাউট 30 to 40% নাম্বার কিন্তু এই লেভেলিং থেকেই থাকবে। সো লেভেলিং এই লেকচারটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা টার্ম সলভ করতে হবে। তো প্রথমে আমরা দেখবো লেভেল জিনিসটা কি। A level is an instrument by which the relative heights of different point on the earth surface are determined। অর্থাৎ যেটা বলা হলো, লেভেল হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন পয়েন্ট অথবা বিভিন্ন হাইট আমরা কি করতে পারি, ডিটারমাইন করতে পারি, ঠিক আছে? লেভেলিং জিনিসটা কি এবার? Leveling is the process by means of which the differences in elevation of various points on the earth surface is calculated। তাহলে লেভেলিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন পয়েন্টে আর্থের সারফেসের মধ্যে বিভিন্ন পয়েন্টের এলিভেশনের ডিফারেন্স গুলো আমরা বের করতে পারি। তাহলে লেভেলিং হইতেছে কি, পুরো একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমি পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন পয়েন্টের জন্য আমরা হাইট গুলো নিতে পারি অথবা হাইটের ডিফারেন্স গুলো বের করতে পারি। আর লেভেলটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে ওই পয়েন্ট গুলাই বের করি, ঠিক আছে, অথবা ওই হাইট গুলাই বের করি। তাহলে এই দুটা জিনিস গেল, লেভেল কি এবং লেভেলিং কি, দুটা জিনিস আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব কি কি জিনিসগুলো ইউজ করা হয়, ঠিক আছে? প্রথমে একটা লেভেল ইউজ করব, আর একটা হচ্ছে কি, একটা স্টাফ ইউজ করব। স্টাফ মানে একটা স্কেল আর কি, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ফোকাস করব, ঠিক আছে? ওই জায়গায় হাইটটা কত সেই জিনিসটা আমরা দেখবো, সেটাকে স্টাফ বলা হচ্ছে। আর লেভেলটা হচ্ছে কি আপনার থিওডোলাইট, অথবা বর্তমানে টোটাল স্টেশন ইউজ করা হয়, ঠিক আছে? আগে ইউজ করতো থিওডোলাইট। সো এখন আমরা চলে যাব লেভেল যে কত প্রকার সেই জিনিসটা দেখবো। প্রথমে ডাম্পি লেভেল, তারপর হচ্ছে ওয়াই লেভেল, ঠিক আছে? ডাম্পি লেভেল কি সেটা দেখতে হবে। In these types of level, the telescope, the frame and the vertical axis are rigidly fixed। তাহলে এই পয়েন্টে বলা হচ্ছে আপনার in these types of level, the telescope এবং ফ্রেম এবং ভার্টিক্যাল এক্সিস এদের কি করা হচ্ছে, রিজিডলি ফিক্স করে ফেলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই থিওডোলাইটে বা এই লেভেল মেশিনে আপনার যে টেলিস্কোপটা আছে এবং যে ফ্রেমটা আছে এবং যে ভার্টিক্যাল এক্সিসটা আছে, এরা কি হবে, এরা ফিক্সড, এদেরকে নাড়াচাড়া করা যাবে না। because of its retains its true adjustment for a long time, moreover it has a greater optical power than the Y level। সো এটা যেহেতু অনেকদিন ধরে এভাবেই অ্যাডজাস্টেড, ঠিক আছে, নাড়াচাড়া করা যায় না। এটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এটা ওয়াই লেভেল থেকে এটার অপটিক্যাল পাওয়ার বেশি।
তাহলে ডাম্পি লেভেল সম্পর্কে জানলাম যে এটা ওয়াই লেভেল চেয়ে কি এটার পাওয়ার বেশি। এখন চলে যাবো ওয়াই লেভেল কি। এই ওয়াই লেভেলে টেলিস্কোপটা ওয়াই আকারে ফিট করা হয়, ঠিক আছে, ওয়াই সাপোর্টে এটাকে ফিট করা হয়। দ্য হাইট অফ দিস ওয়াই সাপোর্ট টু বি অ্যাডজাস্টেড, এই ওয়াই সাপোর্টটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে, এই জন্য এটাকে ওয়াই লেভেল বলা হয়। সো এটা ছিল ডাম্পি লেভেল, যেগুলো হচ্ছে ফিক্সড এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর টেলিস্কোপ, এবং এটাকে কি করা হচ্ছে ফ্রেম, এটা পুরোটা ফ্রেম, টেলিস্কোপ, ভার্টিক্যাল অ্যাক্সিস সবগুলো রিজিডলি ফিক্সড। সো এটাকে বলা হচ্ছে কি ডাম্পি লেভেল। এখানে বিভিন্ন টার্ম গুলো আছে, এটাকে ট্রাইপোডেস্টাল লেভেলিং হেড বলা হচ্ছে, এরকম বিভিন্ন নামগুলো দেখে ফেলতে হবে কোনটা কি। এটাকে ডায়াফ্রাম বলা হচ্ছে, যেটা দিয়ে আমরা দেখবো আইপিস, ঠিক আছে, আইপিস এর পরে ডায়াফ্রাম, ফোকাসিং স্ক্রু, এটা দিয়ে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্রস বাবল, এটা শেড, এটা হচ্ছে অবজেক্ট ক্লাস, এভাবে করে প্রত্যেকটা নাম আমরা দেখে ফেলবো। পরে চলে যাব ওয়াই লেভেলটা। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এটা দেখতে অনেকটা ওয়াই এর মতো, এই ওয়াই সাপোর্টের উপর আপনাকে টেলিস্কোপটা কি করা হলো, টেলিস্কোপটাকে বসানো হলো, ঠিক আছে। তাহলে এই ওয়াই সাপোর্ট গুলোকে অ্যাডজাস্ট করা যাবে, উপর নিচু করে কি করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। সো এটাকে বলা হচ্ছে ওয়াই লেভেল। এখন যাব ওই লেভেল স্টাফ কি বা লেভেলিং স্টাফটা কি। লেভেলিং স্টাফটা হচ্ছে এরকম, আপনার এটা 7 ফিট করে আপনার 14 ফিট হয়, ঠিক আছে বেসিক্যালি। তাহলে আপনাকে এভাবে করে সাদা কালো দাগ দিয়ে আছে, এভাবে আমরা পড়বো একটু পর। তারপর যেখানে আপনার নাম্বার আছে ওগুলোকে রেড মার্ক দিয়ে মার্কিং করা হলো। হ্যাঁ, তাহলে এভাবে করে আপনার কি করা হচ্ছে, প্রতি ফিট বলেন বা প্রতি মিটার বলেন, আপনার দুইটা দিকে কি হবে মেজারমেন্ট থাকবে, ঠিক আছে। স্কেলের দুই দিকে দুই রকম মেজারমেন্ট থাকবে, আপনি চাইলে মিটারে নিতে পারেন অথবা ফিটে নিতে পারেন। এইভাবে করে আমাকে কি করতে হবে, ওই টেলিস্কোপটা দিয়ে বা ওয়াই লেভেল দিয়ে বা আপনার ডাম্পি লেভেল দিয়ে আপনাকে কি করতে হবে, ফোকাস করতে হবে। আর যদি টোটাল স্টেশন থাকে তাহলে টোটাল স্টেশন দিয়ে কি করতে হবে, এটাকে ফোকাস করতে হবে। তখন আমরা বলবো ওই জায়গার হাইটটা কত, সেটা আমরা মেজার করতে পারবো, ঠিক আছে। তাহলে ওই জায়গার হাইট, আমি যে জায়গায় স্টেশন নিব বা যে জায়গায় আমি লেভেল ইয়াটা বসাবো, মানে পয়েন্টটা নিব, ওই পয়েন্টে আমার হাইটটা কত, সেই এই রিডিং গুলাকে বলা হচ্ছে কি রিডিং, ব্যাক রিডিং বলা হয়, অথবা ফোর রিডিং বলা হয়, অথবা কি বলা হয়, ইন্টারমিডিয়েট রিডিং বলা হয়। সো আমরা এগুলো দেখবো পরবর্তীতে রিডিং গুলো কিভাবে হয়, কেমনে হয়। এখন চলে যাব আরো কয়েক প্রকারের লেভেল আছে, এগুলা কুকিজ রিভার্সিবল লেভেল, ক্রাশিং লেভেল, জিস ওয়াইলস এন্ড ওয়াটস মডার্ন লেভেল। তাহলে কুকিজ রিভার্সিবল লেভেলটা কি, এটা হচ্ছে in these types of level the combined advantage of ডাম্পি and y level are provided। এই লেভেলে আপনাকে ডাম্পি এবং y level দুইটার অ্যাডভান্টেজ প্রোভাইড করা হবে। The telescopic support is into collar and their collars are connected by rigid socket। তাহলে টেলিস্কোপটাকে দুইটা কলারের উপর সাপোর্ট দেওয়া হয় এবং কলার গুলা একটা রিজিড সকেটে কি হয় ফিক্সড করা আছে। তারপর যে ক্রাশিং লেভেল, in this type the telescope cannot be removed from its socket and also telescope cannot be related about its longitudinal axis। তো টেলিস্কোপটা হচ্ছে কি এটা সকেট থেকে রিমুভ করা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্রাশিং লেভেল। These worlds and what's modern লেভেলটা কি, in this four precise leveling and are self-adjusting, they are also known as। তাহলে এখানে আপনার লেভেলিংটা কি করা হয়, সেলফ অ্যাডজাস্ট করা হয়, ঠিক আছে, বিকজ টেলিস্কোপ হ্যাজ এ স্মল মোশন অ্যাবাউট ইটস হরিজন্টাল অ্যাক্সিস। তাহলে এখানে টেলিস্কোপটাকে আপনি কি করতে পারবেন, সহজভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ফোকাসিং এর উপর নির্ভর করে, ঠিক আছে, কোন জায়গায় আপনি রিডিংটা নেবেন দেখবেন। সো আর তাহলে আমরা কি পড়লাম, আমরা এই পর্যন্ত 5 রকমের লেভেল নিয়ে পড়লাম, ঠিক আছে, ডাম্পি লেভেল, ওয়াই লেভেল, কুকি রিভার্সিবল লেভেল, ক্রাশিং লেভেল, জিস ওয়াইলস এন্ড হোয়াট মডার্ন লেভেল, ঠিক আছে। তাহলে নামগুলো আমরা মনে রাখবো, লেভেল সম্পর্কে জানা শেষ। এখন যাব লেভেলিং স্টাফে। লেভেলিং স্টাফ মানে কি, লেভেলিং স্টাফ মানে হলো এই যে এটাকে বলা হচ্ছে লেভেলিং স্টাফ। তো এইটা সম্পর্কে আমরা একটু সুন্দর করে পড়বো। The leveling staff, which is more commonly used in, is known as in figure। আচ্ছা, ফিগারে দেখা হইলো যেটা আমরা বেশি ইউজ করি। It is made of variety of seasoned timber and is in 2 pieces। তার মানে যেটা বলা হলো এটা টিম্বার দিয়ে বানানো হয়, হ্যাঁ, যেমন এটাকে দুইটা পিসে ভাগ করা হয়, প্রত্যেকটা পিস 7 ফিট করে, ঠিক আছে, এবং এইটা 14 ফিট পর্যন্ত এটা মেজার করতে পারে, ঠিক আছে। It is graduated into feet, tens and hundreds of foot. The hundreds are colored in black and white alternatively। তাহলে লেভেলিং স্টাফের মধ্যে যে ভিতরে যে পার্টটা আছে ওটাকে হান্ড্রেডস বলা হচ্ছে এবং এগুলোকে সাদা কালো
কি করা হচ্ছে, সাদা কালো কালার দিয়ে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হ্যান্ড রেটস। তো এখানে সাদা কালো কালার দিয়ে এটাকে ডিনোট করা হইতেছে। হ্যাঁ, এরপরে আসি, the figure indicating tens of foods are painted black and white and the figure indicating foods are painted red। অর্থাৎ যেটা বলা হচ্ছে, যেটা দিয়ে আমরা এক্সাক্ট ডাটা নিব ওগুলাকে সাদা কালো দিল, আর যেখানে গিয়ে আপনার ডাটা গিয়ে থামলো এবং অর্থাৎ মেইন ইন্ডিকেটিং পয়েন্ট চলে আসলো, ওটাকে রেড কালার দিয়ে কি করলো, ডিনোট করলো, ঠিক আছে। মানে এগুলো দিয়ে আপনি ডাটা নেবেন, তো যেখানে আপনার এসে থামলো অর্থাৎ স্কেলের মতো আর কি, যে জায়গাটাকে আপনার 1, তারপর 2, তারপর 3, এই যে 1 2 3 এগুলাকে কি করা হয়, রেড দাগ দিয়ে দাগ করা হলো, এটাকে বলা হয় ইন্ডিকেটিং ফুড, ঠিক আছে। তাহলে গেল, আমরা লেভেলিং স্টাফ সম্পর্কে জানলাম, বিভিন্ন লেভেল মেশিন নিয়ে জানলাম। এখন আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন জানতে হবে, কারণ আমি যদি না জানি মিন সি লেভেল কি, আমি যদি ডেটাম কি না জানি, তাহলে আমরা সামনে যে ম্যাথ গুলো আসবে ম্যাথের ওই টার্ম গুলো বুঝবো না, ঠিক আছে। তাহলে এখানে রিডিউস লেভেল, এলিভেশন, বেঞ্চমার্ক, অনেকগুলা লাইন আছে, অনেকগুলা সংজ্ঞা আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করবো এবং ইংলিশে টার্ম গুলো মনে রাখবো, ঠিক আছে। মেইন কি পয়েন্ট গুলো শিখলেই আপনার ডেফিনেশন শেষ। তাহলে আসি, a level surface, a level surface কি, a level surface may be defined as the surface which coincides with the shape adopted by the surface of a free liquid। অর্থাৎ যেটা বলা হচ্ছে, একটা আপনি আপনি কি করলেন, আপনি একটা গ্লাসে পানি রাখলেন, গ্লাসটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনার পানিটা স্থির হয়ে গেল, ওই স্থির পানির সারফেসটাকে বলা হচ্ছে লেভেল সারফেস। অর্থাৎ কনসিডার a still lake may be considered as a level surface। অর্থাৎ একটা লেক, একটা শান্ত লেকে সারফেসটাকে আমি লেভেল সারফেস হিসেবে কনসিডার করতে পারি। তাহলে লেভেল সারফেস কি, মনে করি একটা শান্ত লেকের পানি, ওটাকে বলা হচ্ছে কি লেভেল সারফেস। তাহলে একটা সংখ্যা শেষ। এইবার শিখবো মিন সি লেভেল কি, is the average elevation of the surface of a sea in Bangladesh। The mean sea level at Cox's Bazar is taken as 0। তার মানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাভারেজ এলিভেশন, যেটা সি সারফেস কে বলা হইতেছে সি সারফেসের এভারেজ এলিভেশন। এটা বাংলাদেশের কক্সবাজারকেই আপনার মিন সি লেভেল হিসেবে নেওয়া হয় এবং যেটার মান 0। তাহলে মিন সি লেভেল কি, মিন সি লেভেল এভারেজ সি এর লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারকেই তাহলে মিন সি লেভেল হিসেবে 0 দিয়ে আমরা কি করব, 0 সাপেক্ষে এখন বাকি ডাটাগুলো নিব, ঠিক আছে। তাহলে মিন সি লেভেল মানে কি, কক্সবাজারের সমুদ্রের পানির পৃষ্ঠ, বাস শেষ। এখন আমি চলে যাব জিওড কি, দ্য সারফেস অফ দ্য আর্থ এট মিন সি লেভেল ইজ টার্মড এজ জিওড। তাহলে ওই যে মিন সি লেভেলের সারফেসটাকে জিওড বলা হইতেছে, আর কিছুই না, যে কক্সবাজারের পানিটা যে সারফেসে আছে ওই সারফেসটাকে মেইনলি জিওড বলা হয়। তাহলে মিন সি লেভেল জিওড দুইটাই সেম। এবার যাব ডেটাম কি, ডেটাম একটু মনোযোগ দিতে হবে। ডেটাম কি, it is an imaginary surface, এটা একটা কল্পনীয় সারফেস with respect to which the height of different points on the earth surface are determined। তাহলে আর্থ সারফেসে যে পয়েন্ট গুলা নিব আমরা, ঠিক আছে, ওই পয়েন্ট গুলার জন্য আমাকে তো একটা ইমাজিনারি সারফেস কল্পনা করতে হবে। এমনিতে আমি তো আর্থ সারফেসের পয়েন্ট গুলো নিতে পারবো না, ওই ইমাজিনারি সারফেসটাকে মেইনলি ডেটাম বলা হচ্ছে। ইন অলমোস্ট এভরি কান্ট্রি দ্য মিন সি লেভেল ইজ কনসিডার মোস্ট সুইটেবল ফর ডেটাম। তাহলে প্রত্যেকটা দেশে তাদের সাগরের পৃষ্ঠটাকেই কি করা হয়, মিন সি লেভেলটাকে তাদের ডেটাম হিসেবে কাজে লাগায়, ঠিক আছে। তাহলে বাংলাদেশের জন্য কক্সবাজারের মিন সি লেভেলটাই হইতেছে ডেটাম। তাহলে আমি যদি সাপোজ কুমিল্লায় একটা বাড়ি করতে যাই, কুমিল্লার বাড়িটা করার আগে আমাকে ওই জায়গার একটা কি করতে হবে, একটা ডেটাম আমাকে ফিক্স করতে হবে, অথবা একটা বেঞ্চমার্ক আমাকে ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য আমাকে আগে জানতে হবে ওইটার মিন সি লেভেল থেকে ওইটার হাইট কতটুকু আছে, ঠিক আছে। তাহলে মিন সি লেভেল যদি 0 হয়, আমাকে ওই পোর্শনের কি বের করতে হবে, ওই পোর্শনের বেঞ্চমার্ক বের করতে হবে। তাহলে আমি মনে করলাম ওই পোর্শনের বেঞ্চমার্ক আপনার 30 ফিট। তাহলে 30 ফিট বলতে বুঝাচ্ছে ওটা মিন সি লেভেল থেকে আমি 30 ফিট উপরে, ঠিক আছে। এভাবে করে আমি যে মিন সি লেভেলের সাপেক্ষে একটা পয়েন্ট ফিক্স করে ফেললাম ওই জায়গায়, ওটাকে বলা হচ্ছে কি ডেটাম, ঠিক আছে। তাহলে ডেটাম ডেটাম আচ্ছা ওইটা ডেটাম না, মেইন ডেটাম যেটা সেটা হইতেছে মিন সি লেভেলের ওই সারফেসটাকে ডেটাম বলা হইতেছে, ঠিক আছে। ওই সারফেসের সাপেক্ষে তো আমি অন্যান্য পয়েন্টগুলো নিব। অ্যাজিউম ডেটাম হচ্ছে ওইটা, আমি যদি নতুন আরেকটা পয়েন্ট স্থাপন করি অথবা নতুন একটা বেঞ্চমার্ক স্থাপন করি, তাহলে তো এই ডেটামের সাপেক্ষে আমি ডেটাটা নিব। তাহলে যে ডেটামের সাপেক্ষে ডেটাটা নিব, অর্থাৎ যে মিন সি লেভেলের সাপেক্ষে ডেটাটা নিব, ঠিক আছে, যে বেঞ্চমার্ক আমরা পুট করব সেটাকে কি করব, সেটাকে বলা হবে অ্যাজিউম ডেটাম।
তাহলে ডেটাম আর এজিউম ডেটার মধ্যে পার্থক্য হলো এটা, এই ডেটামটা হচ্ছে মিন সি লেভেলের ডেটা, আর এজিউম ডেটাম হচ্ছে আপনার কি, যেটা আপনি নতুন করে বেঞ্চমার্ক স্থাপন করবেন ওই জায়গার জন্য, ওইটা হচ্ছে কি এজিউম ডেটাম। এজিউম ডেটাম ডেটামের সাপেক্ষে বের করা হয়, শেষ। তাহলে সার্টেন ডেটাম ইজ এজিউম হুইচ ইজ নোন এজ এজিউম ডেটাম। আচ্ছা, তাহলে রিলেটিভ হাইটস অফ ডিফারেন্ট পয়েন্টস আর ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু দিস ডেটাম। তাহলে এই যে এই ডেটামের সাপেক্ষে আপনার বিভিন্ন পয়েন্ট গুলো বের করা হয়। তাহলে আমরা আবার বলি, সারফেস লেভেল সারফেস হচ্ছে একটা স্থির পানির লেভেল, মিন সি লেভেল হচ্ছে সাগরের লেভেল, জিওড হচ্ছে ওই সাগরের লেভেলের সারফেসকে জিওড বলা হয়, ডেটাম হচ্ছে মিন সি লেভেলের এই যে পয়েন্টটা আছে জিরো, ওটাই হইতেছে ডেটাম। আর এজিউম ডেটাম হচ্ছে জিরোর সাপেক্ষে আমি যে পয়েন্টটা আমাদের এলাকায় বের করব, বা আমি যেখানে প্রজেক্ট করব, ওই প্রজেক্টটা আমি যেই পয়েন্টের সাপেক্ষে বিভিন্ন হাইট গুলা বের করব, ওই মেইন পয়েন্টটাকে বলা হচ্ছে বেঞ্চমার্ক অথবা এজিউম ডেটাম, শেষ। এখন চলে যাব রেডিউস লেভেল কি। The elevation of any point with reference to assumed datum is termed as the reduced level of that point. অর্থাৎ assumed datum, আমি তো একটা জায়গায় assumed datum ফিক্স করে ফেলছি, ওই assumed datum এর সাপেক্ষে আমি বিভিন্ন পয়েন্টে যে রেফারেন্স পয়েন্ট গুলো নিব, বিভিন্ন পয়েন্টের যে এলিভেশন গুলো নিব, ওটাকে বলা হচ্ছে রেডিউস লেভেল। তাহলে আমি বলি, আমি মনে করলাম যে কুমিল্লায়, ঠিক আছে, আমি মনে করলাম কুমিল্লায় একটা assumed datum বের করে, হ্যাঁ, আমি কি করলাম, আমি এজিউম ডেটাম বের করলাম 30 ফিট, ওই জায়গার জন্য এজিউম ডেটামটা ছিল কত, 30 ফিট। এখন আমি আরেকটা পয়েন্টে গিয়ে লেভেল মেশিন স্থাপন করে ওখানে কি করলাম, ওখানে মানে লেভেল মেশিন যেখানে আছে ওখানে আরেকটা পয়েন্টে আমি কি করলাম, আরেকটা এলিভেশন নিলাম, তো এলিভেশন আসছে 5 ফিট। তাহলে আমার ওই জায়গায় টোটাল রেডিউস লেভেল হবে কত, আগে ছিল 30 ফিট, এখন আছে 5 ফিট, তাহলে হবে টোটাল 35 ফিট। তাহলে এভাবেই করে আমাকে প্রত্যেকটা পয়েন্টে রেডিউস লেভেল বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি, the elevation of any point with reference to assumed datum, assumed datum এর সাপেক্ষে আমি যে অন্য পয়েন্টে এলিভেশন বের করব সেটা হচ্ছে রেডিউস লেভেল। তাহলে রেডিউস লেভেল শেষ, এবার আসি এলিভেশন। The elevation of a point is its vertical distance above or below the datum. তাহলে এটা ডেটামের উপরে হইতে পারে, এটা ডেটামের নিচে হইতে পারে, এটাকে বলা হচ্ছে এলিভেশন। বেঞ্চমার্ক কি, a benchmark is fixed point on the ground of known elevation. আমি গ্রাউন্ডের মধ্যে যে পয়েন্টার এলিভেশন আমি জানবো, অর্থাৎ যে একটা ফিক্সড যে এজিউম ডেটাম, ওটাকে বলা হচ্ছে বেঞ্চমার্ক। হরিজন্টাল লাইন কি, হরিজন্টাল লাইন ইজ দ্য লাইন ইন এ প্লেন টুগেদার টু এ লেভেল সারফেস। আচ্ছা, হরিজন্টাল লাইন হচ্ছে আপনার জাস্ট একটা হরিজন্টালি একটা লাইন, যেটা আপনার লেভেল সারফেসের সাপেক্ষে বের করা হয়। তারপর হচ্ছে লেভেল লাইন কি, লেভেল লাইন ইজ লাইন গোলি ইন দ্য জিওডাল অর দ্য corresponding spheroidal surface. So a level line is curved line. The level line টাকে curved line বলা হইতেছে, আর horizontal লাইনটা straight line। আর vertical line কি, ভার্টিক্যাল লাইন হচ্ছে এটা কি ভার্টিক্যালি থাকবে বাস একটু, এখানে এই লাইনগুলো এত ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে বেঞ্চমার্ক, এলিভেশন, রেডিউস লেভেল, ডেটাম, এগুলো হচ্ছে মেইন। এখন আবার চলে যাবো আরো কিছু ডেফিনেশনে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি, the elevation of a line of a collimation above the datum is termed as height of an instrument. তাহলে আপনার রিডিউস লেভেলের, আপনার যে পয়েন্টে রিডিউস লেভেল নিব, ঠিক আছে, ওই পয়েন্টটাকে বলা হচ্ছে মেইনলি কি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট। সাপোজ আমি এজিউম ডেটামের সাপেক্ষে আমি একটা পয়েন্টে এলিভেশন নিলাম, ওই এলিভেশনটাকে বলা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, বাস একটুকে। তাহলে ইট ইজ অলসো নোন এজ রেডিউস লেভেল অফ দ্য লাইন অফ কলিমেশন, অর্থাৎ এটাকে রেডিউস লেভেলে বলা হইতেছে হাইট অফ ইনস্ট্রুমেন্টকে। স্টেশন কি, আমি একটা সার্ভে করার সময় আমাকে একটা পুরো রাস্তার কি করতে হবে, পুরো রাস্তায় একটা ডেটা নিতে হবে। এখন রাস্তাটা দেখা গেল এরকম কি ত্রিভুজাকার, তাহলে আমাকে দুইটা জায়গায় কি করতে হবে, স্টেশন স্থাপন করতে হবে। একটা হচ্ছে রাস্তা শুরু করার আগে, তাহলে এই পয়েন্টে, আরেকটা হচ্ছে যেখানে রাস্তার বাঁক আছে ওই পয়েন্টে। তাহলে আমি কয়টা, দুইটা স্টেশন নিয়ে পুরো রাস্তাটা কি করতে পারি, ডেটা নিতে পারি। তাহলে এখানে স্টেশন হচ্ছে যে পয়েন্টের এলিভেশন আমাদেরকে বের করতে হবে, ওই পয়েন্টটা হচ্ছে স্টেশন, আর কিছুই না। এই স্টেশনের সাপেক্ষে আমি কি করবো, বিভিন্ন পয়েন্ট গুলোর ডেটা নিয়ে নিতে পারবো, এই আর কি। এখন চেঞ্জ পয়েন্টটা কি, চেঞ্জ পয়েন্ট হচ্ছে যে আমি যখন এখান থেকে লেভেল মেশিনটা তুলি, যখন আমি এখানে পয়েন্ট স্থাপন করলাম, অথবা এখানে স্থাপন করার দরকার নাই, লেভেল মেশিনটা মাঝখানে থাকলো, আপনি প্রথমে এই পয়েন্টে কি করলেন, আপনার এলিভেশন নিলেন, তো এই প্রথম পয়েন্টটাকে স্টেশন বলবো, আর এখানে গিয়ে বাকি গিয়ে আপনি আরেকটা ডেটা নিলেন, তাহলে এটাকে আপনার কি বলবো, এই পয়েন্টটাকে আপনার চেঞ্জ পয়েন্ট বলবো। কারণ আমি যখন লেভেল মেশিন আবার রাস্তার এই জায়গায় বসাবো, তখন এই পয়েন্ট থেকে আবার কি করতে হবে, ডেটা শুরু করতে হবে। তো ওই পয়েন্টটাকে আপনাকে কি বলা হবে, চেঞ্জ পয়েন্ট, ঠিক আছে।
তাহলে চেঞ্জ পয়েন্টে আপনার দুইটা ডেটা এসে কোইনসাইড হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো চেঞ্জ পয়েন্ট যেহেতু আসছে, এখান থেকে ব্যাক রিডিং, ইন্টার রিডিং, ফোর রিডিংটা আসবে। ব্যাক রিডিং হলো, আমি আপনাকে ফিগার দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন ব্যাক রিডিং কি, তারপর ফোর রিডিং কি, চেঞ্জ পয়েন্ট কি। এটার জন্য আমরা ডাইরেক্ট ফিগারে চলে যাব, তাহলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। তারপর আমরা আবার ডেফিনেশনে চলে আসবো আর কি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে ব্যাক ফোর রিডিং দিয়ে কিন্তু ম্যাথও আছে। তো এগুলো ইম্পর্টেন্ট, আমাদের জন্য এই রিডিং গুলো বুঝতে হবে। হ্যাঁ, আমরা এখন এই ফিগারটা পাবো, তারপর আমরা আসলে বুঝতে পারবো যে ব্যাক রিডিং, ফোর রিডিং এই জিনিসগুলো কি। আচ্ছা, ফিগারটা এখানে আসলো না কেন? সো আপনারা এখানে দেখতে পারতেছেন যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এই জায়গায় একটা ডাটা নিলাম, ঠিক আছে, আপ লেভেল মেশিনটা এই জায়গায়। তাহলে প্রথম যে এখান থেকে ডাটা নিব, ওই ডাটাটাকে বলা হবে বা ওই রিডিংটাকে বলা হবে ব্যাক রিডিং। তাহলে আমি মানে এই পয়েন্ট নিলাম, এটা হচ্ছে ব্যাক রিডিং, এবং প্রথম পয়েন্টটাকে আমি স্টেশন হিসেবে ফিক্স করলাম, ঠিক আছে। এরপর বাকি স্টেশন গুলাকে ইন্টারমিডিয়েট বলা হয়, ঠিক আছে, 1 2 3 4, এই চারটাকে বলা হবে ইন্টারমিডিয়েট। এবং এই লাস্ট যে মানটা আছে, যার এই লেভেল মেশিনের সাপেক্ষে লাস্ট যে রিডিংটা নিচ্ছে, এটাকে বলা হবে কি, ফোর রিডিং। তাহলে চলে আসছে এখানে, প্রথমটা হচ্ছে ব্যাক রিডিং, মাঝখানের গুলো সবগুলো কি রিডিং, আপনার ব্যাক রিডিং, সরি প্রথমটা ব্যাক রিডিং, তারপর গুলো সবগুলো ইন্টার রিডিং বলা হয়, ইন্টার রিডিং, এবং এই লাস্টেরটাকে বলা হবে ফোর রিডিং। তাহলে এভাবে করে আপনার এখান থেকে রিডিং গুলো নিয়ে নিলাম, এই একটা স্টেশন এবং এটাকে বি একটা স্টেশন ধরলাম, শেষ। এখন আমি কোনো কারণে আমি কি আর বাকি মানগুলো নিতে পারতেছি না, হ্যাঁ, তখন আমাকে লেভেল মেশিনটাকে তুলে এই জায়গায় ফিক্স করলাম আমি, ঠিক আছে। এই জায়গায় ফিক্স করে আমার যেখানে শেষ হয়েছিল ঠিক ওই জায়গায় আমাকে আরেকটা রিডিং নিতে হবে। সো ওইটাকে বলা হবে আপনার এই এই এটার জন্য, আপনার এটার জন্য বলা হবে কি, এটাকে ব্যাক রিডিং। সো দেখেন এই জায়গার জন্য এটা এসে কি হলো, শেষ হয়ে ফোর রিডিং হলো, আবার ফোর রিডিং থেকে আপনার ব্যাক রিডিং শুরু। তো আমি যেখানেই যে পয়েন্টের সাপেক্ষে আমি কি ব্যাক রিডিং ফোর রিডিং দুইটা নিলাম, ওই পয়েন্টটাকে বলা হবে চেঞ্জ পয়েন্ট, ঠিক আছে। নাহলে তো আমি কার সাপেক্ষে ডাটাগুলো নিব, আমি কিন্তু এগুলোকে সেপারেট করতে পারবো না। একটা পয়েন্টে আমাকে কি হবে, ব্যাক এবং ফোর রিডিং দুটো নিতে হয়, সেই পয়েন্টটাকে বলা হবে চেঞ্জ পয়েন্ট। ঠিক সেম ভাবে বাকি পয়েন্ট গুলো হইতেছে আপনার কি রিডিং, সবগুলো আপনার ইন্টার রিডিং, এবং লাস্ট যে পয়েন্টটা আছে সেটাকে বলা হবে আবার ফোর রিডিং। তাহলে এই প্লেসটার জন্য এই পয়েন্টটাকে বলা হবে ব্যাক রিডিং, আর এগুলো সবগুলো আপনার কি রিডিং, ইন্টার রিডিং, হ্যাঁ, ইন্টারমিডিয়েট স্টেশন এগুলো সবগুলো এই জন্য ইন্টার রিডিং, এবং লাস্ট পয়েন্টটাকে বলা হবে ফোর রিডিং। তাহলে আমি আবার শুরুতে আসি, এটাকে বলা হবে ব্যাক রিডিং, এগুলো সবগুলো ইন্টার রিডিং, মাঝখানে যে লাস্ট একটা এসে বলবো এটাকে কি, ফোর রিডিং। তা আমি লেভেল মেশিনটাকে উঠাইলাম, আবার এই পয়েন্টে আমি তাক করালাম, তাক করে স্কেল থেকে যে রিডিংটা পাবো সেটাকে বলা হবে ব্যাক রিডিং, বাকিগুলো সব ইন্টার রিডিং, এবং লাস্টে এসে যেটা পাবো সেটা হচ্ছে ফোর রিডিং। তাহলে এটাকে বলা হবে চেঞ্জ পয়েন্ট, ঠিক আছে। যে পয়েন্টে আপনার ব্যাক এবং ফোর রিডিং দুটাই পাওয়া যাবে সেটাকে বলা হবে চেঞ্জ পয়েন্ট। এই আর কি, তার মানে কি, রাস্তাটা যাবে এই জায়গায় বাঁকা হয়ে যায়, বা এই জায়গায় আপনার এই পয়েন্ট গুলো দেখতে পাবেন না, তখন আপনাকে কি করতে হবে, ওই জায়গায় আর একটা চেঞ্জ পয়েন্ট নিতে হবে। সো এইগুলা গেল। তাহলে আপনার in any setup of the leveling instrument the first step reading on the station is termed as back reading। তাহলে প্রথম যে রিডিংটা নিব সেটাকে বলা হচ্ছে কি আপনার ব্যাক রিডিং। এর পরবর্তী যত রিডিং গুলো নিব সেগুলোকে বলা হবে সব ইন্টার রিডিং, ঠিক আছে। ইন্টারমিডিয়েট স্টেশনে যে পয়েন্ট গুলো নিব সেগুলো ইন্টার রিডিং করবো, এবং লাস্ট যে রিডিংটি নিব সেটাকে বলা হচ্ছে ফোর রিডিং। তাহলে আমরা তিন ধরনের রিডিং শিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা
এর পরবর্তীতে কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে এগুলো দেখবো। তো আমি একটা লেভেল মেশিন অথবা একটা টোটাল স্টেশন যদি বসাই দিই, আমাকে মনে রাখতে হবে যে লেভেলিং এর জন্য, টোটাল স্টেশনের কথা বলছি না, লেভেল মেশিনের জন্য প্রথম দুই ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আমি একটা লেভেল মেশিনে যে অ্যাকুরেট ডাটা পাবো তা না। দুই ধরনের অ্যাডজাস্টমেন্ট, একটাকে বলা হয় টেম্পোরারি আর একটাকে বলা হয় পার্মানেন্ট। তাহলে আপনার একটাকে বলা হয় টেম্পোরারি আর একটাকে বলা হয় কি পার্মানেন্ট। তাহলে দুই ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি? একটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। তো টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা কেন করতে হয়, কি জন্য হয় একটু দেখি। they are performed at each setup of the level. প্রত্যেকটা সেটআপে যখন আমি লেভেল মেশিনটাকে স্থাপন করব আমাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। দিস ইনক্লুড planting the tripod, leveling the instrument by foot screw and focusing the eyepiece, and the objective to eliminate parallax. অর্থাৎ আমার এখানে প্যারাল্যাক্স ত্রুটিকে দূর করার জন্য আপনাকে আইপিসটা ফোকাস করতে হবে। ফুট স্ক্রু বলতে নিচের স্ক্রুগুলোকে দিয়ে লেভেল মেশিনটাকে মানে ব্যালেন্স করতে হবে। তারপর আপনাকে প্রথমে ট্রাইপডটা সুন্দর করে কি করতে হবে, স্থাপন করতে হবে যেন লেভেল মেশিনটা মানে ফিক্সড ভাবে থাকে। হ্যাঁ, তাহলে এইগুলাই হচ্ছে আপনাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, এইগুলো হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। তাহলে টেম্পোরারিলি প্রত্যেকটা স্থাপনায় প্রত্যেকটা পয়েন্টে যখন লেভেল মেশিনটাকে স্থাপন করবো আপনাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটাকে ফিক্স করতে হবে। এখন চলে যাব পার্মানেন্ট যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এটা কি? পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্টকে প্রথমে ভাগ করছে আপনার বাবল টিউব হিসেবে। বাবল টিউবটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। দ্য পারপাস অফ দিস অ্যাডজাস্টমেন্ট ইজ টু সেট দ্য ভার্টিক্যাল এক্সিস অফ দ্য টেলিস্কোপ এট এ রাইট অ্যাঙ্গেল টু দ্য বাবল টিউব। অর্থাৎ আমার যে ভার্টিক্যাল এক্সিসটা আছে, ভার্টিক্যাল যে এক্সিসটা আছে কোথায়, লেভেলে, ওই লেভেলটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার বাবল টিউবটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে বাবল টিউবটাকে অ্যাডজাস্ট করা প্রথম পয়েন্ট পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্টের। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখবো, পরবর্তীতে হচ্ছে লাইন অফ কলিমিনেশনটা অ্যাডজাস্ট করা। আচ্ছা, এখন একটা জিনিস আমরা খেয়াল করি। আমি মনে করেন আমি ডাটা নিব এই পয়েন্টের জন্য। হ্যাঁ, এই পয়েন্টের জন্য আপনার এই মাটিটা একটু উপরে উঠে যাওয়ায় আপনার আমি ডাটাটা পাইলাম এই জায়গায়। এই পয়েন্টে মাটিটা একটু উপরে উঠে যাওয়ায় আমি ডাটাটা পাইলাম এই জায়গায়, কিন্তু আসলে ডাটাটা হওয়ার কথা এই জায়গায়। ঠিক আছে, তাহলে এই যে ডট 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 লাইনটাকে হরিজন্টাল এক্সিস বলা হচ্ছে। আর এই যে জায়গায় আমি ডাটাটা পাইলাম ওটাকে বলা হচ্ছে ফলস লাইন অফ কলিমিনেশন। ফলস লাইন অফ কি কলিমিনেশন। এই ফলস লাইন অফ কলিমিনেশনটাকে ফিক্স করার জন্য আমাকে এই লেভেল মেশিনটাকে উঠিয়ে আমাকে কি করতে হবে, এবং বি স্টেশন থেকে আরেকটু দূরে স্থাপন করে আবার দুইটা ডেটা নিতে হবে। ঠিক আছে, এটার জন্য আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করে দেখবো যে কিভাবে এই লাইন অফ কলিমিনেশনটাকে আমরা কি করতে পারি, মানে সলভ করতে পারি বা দূর করতে পারি। হ্যাঁ, তো কোন জায়গায় উঁচু নিচু হলে আমার বেসিক্যালি এই প্রবলেমটা হয়, লাইন অফ কলিমিনেশনটা আমরা কি করতে পারি না, ফিক্স করতে পারি না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে প্রথমে লেভেল মেশিনটাকে এর মাঝখানে স্থাপন করে কি করতে হবে, দুটা ডাটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, স্টাফ থেকে। এরপর আমি লেভেল মেশিনটাকে থেকে একটু দূরে সরিয়ে, কত ফিট দূরে সরালাম সেটাও ডিস্টেন্সটা জানলাম। তো সরিয়ে আবার ওই দুইটা স্টেশনে কি করলাম, আরো দুইটা মান নিলাম, আপাতত একটু করতে হবে। এর পরবর্তী পার্টগুলো আমরা দেখে নিব। এখানে এই প্রসিডিউরটা বলা হলো, আমি যেটা বলেছি, এবং এই যে বি এর মাঝখানে দূরত্বটাও আমাকে জানতে হবে। ঠিক আছে, তো এইগুলো যদি আমরা জানি, এর পরবর্তী আমরা কিভাবে করব, কিভাবে এগুলাকে অ্যাডজাস্ট করবো একটু দেখে নিই। তাহলে পার্মানেন্ট অ্যাডজাস্টের মধ্যে আপনার লাইন অফ কলিমিনেশনটা সলভ করাটা হচ্ছে মেইন একটা পার্ট। আর এটার জন্য আমাকে কিছু মেকানিজম জানতে হবে। তো একটু জিনিস খেয়াল করি, আমি আরেকটু জিনিস ডিসক্রাইব করে দিই, খেয়াল করেন। মনে করেন আপনি এই এ পয়েন্টে আপনার হাইট পেলেন 5 ফিট, বি পয়েন্টে আপনি হাইট পেলেন 4 ফিট। তাহলে বি পয়েন্টে আপনি হাইট 4 ফিট পাওয়া মানে হইতেছে কি, আপনার এই জায়গাটা উঁচু হয়ে গেছে। মানে আপনি যে বি পয়েন্টে বা বি স্টেশনে যে ডাটাটা নিলেন, ওই ডাটাটার জন্য কি হলো, আপনার মাটি উঁচু হয়ে গেছে বলে আপনি কি রিডিংটা পাইলেন কম। তাহলে এটাকে বলা হচ্ছে রাইস। তাহলে এ থেকে বি এর দিকে কি হলো, রাইস হলো। আবার যদি এই মানটা বেশি পাইতেন, এর মান পাইছেন 5 ফিট, বি এর মান পাইছেন 7 ফিট, তার মানে বোঝা যাচ্ছে কি আপনার এই জায়গাটা নিচু হয়ে গেছে। এই নিচু হয়ে যাওয়াটা মানে কি, মানে কি হলো, ফল হয়েছে। তাহলে এ থেকে বি এর দিকে কি হলো, ফল হইলো। ফল হইলে কি হবে, বি এর ডাটা বড় হয়ে যাবে। তাহলে আমি রাইজ এবং ফল দুইটাই শিখাইলাম। এখন চলে যাব ম্যাথমেটিক্যাল সলিউশনে। এটার জন্য একটা এই থিওরিটা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমি আবার বলি, প্রথমে আমি x1 এবং y1 স্টাফ
থেকে আমি এই স্টাফ রিডিংটা নিলাম x1 এবং y1 a b এর মধ্যে থেকে, যখন আমার কোথায় ছিল ইনস্ট্রুমেন্টটা সি এর মধ্যে ছিল, অর্থাৎ আমি বলি যেটা আমি শুরুতে বলেছিলাম সি এর মধ্যে আমি লেভেল মেশিনটা রেখে আমি এ পয়েন্ট এবং বি পয়েন্টে আমি কি নিলাম x1 এবং y1 দুইটা রিডিং নিয়ে নিলাম, শেষ। তাহলে প্রথমটা ছিল এটা। দ্বিতীয় পয়েন্টে বলা হলো যদি x1 যদি y1 এর চাইতে বড় হয়, তার মানে x1 এর হাইট বেশি, y1 এর হাইট কম, তার মানে y1 এর দিকে মাটি উঁচু হয়ে গেছে। সো a1 is lower than b, তাহলে a1 টা হচ্ছে লোয়ার চাইতে b এর চাইতে লোয়ার হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটাকে বলা হচ্ছে a থেকে b তে কি হইলো, রাইজ হলো। কারণ কি, যে একটু আগে যেটা বলেছিলাম, যে জায়গায় ডেটা ছোট হবে ওই জায়গায় মাটি উঁচু হয়ে গেছে, তার মানে ওই জায়গায় গিয়ে গেছে, রাইজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে a থেকে b রাইজ হলো। আর যদি এটা উল্টা হয় ঘটনা, যদি y এর মান বড় হয় তখন কি হবে, তখন হবে a থেকে b এর দিকে ফল। তখন হবে কি, a থেকে b এর দিকে ফল, এই যে ফল। তাহলে আমরা দুইটা কন্ডিশন জানলাম। এখন আসি, যদি লাইন অফ কলিমিনেশন is parallel to the horizontal axis, then the reading at a and b be x and y respectively। আচ্ছা, যদি লাইন অফ কলিমিনেশন হরিজন্টাল অ্যাক্সিস এর প্যারালাল হয়ে যায়, অর্থাৎ যদি কোইনসাইড করে, তখন আপনার রিডিং মনে করলেন যে এ পয়েন্টের রিডিং হলো x, বি পয়েন্টের রিডিং হলো y, তাহলে আপনার মানে একুরেট মান আর কি। যদি আপনার লাইন অফ কলিমিনেশনটা না থাকতো তখন আপনার কি হইতো, একুরেট মান হইতো x এবং একুরেট মান হইতো y। এখন আমি যে y এর মানটা কিভাবে বের করব, ঠিক আছে। অর্থাৎ আমার x পয়েন্টের সাপেক্ষে x টা আমি বের করব, আমি বের করব y কে, অর্থাৎ আমি অ্যাডজাস্ট করব কাকে, y কে। তাহলে আমি y ইকুয়াল টু কি লিখতে পারি, যে কারেক্টেড লেংথ অর্থাৎ কারেক্টেড হাইট y ইকুয়াল টু x2 প্লাস মাইনাস ট্রু ডিফারেন্স। x2 মানে কি, x2 মানে যখন আমি ইনস্ট্রুমেন্টটাকে সরিয়ে ডি পয়েন্টে নিয়ে গেলাম, তখন আমি এবং বি স্টেশনে কি পাইলাম, দুইটা রিডিং পাইলাম x2 এবং y2। আবার দেখাই আমি ফিগারে, আমি সি থেকে লেভেল মেশিনটাকে সরিয়ে এতে পাইলাম x2 আর বিতে পাইলাম y2, ঠিক আছে, দুটা মান পেলাম, একটা x2 একটা y2। এখন আমার এক্সাক্ট রিডিং, এখানে এক্সাক্ট রিডিং গুলাকে বলা হচ্ছে বড় হাতের x এবং বড় হাতের y। তো আমার হওয়ার কথা বড় হাতের x এবং বড় হাতের y, কিন্তু আমার হলো না। তো এখন আমার বড় হাতের y টা নিয়ে আসার জন্য, মানে বড় হাতের y বের করার জন্য আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, বড় হাতের y ইকুয়াল টু x2 প্লাস মাইনাস ট্রু ডিফারেন্স। x2 প্লাস মাইনাস ট্রু ডিফারেন্স, আর x2 টা কি ছিল, যখন ইনস্ট্রুমেন্টটাকে ডি তে সরিয়ে বি পয়েন্টে যে ডাটাটা পাইছি, আচ্ছা বি পয়েন্ট না, এ পয়েন্টে যে ডাটাটা পাইছি সেটাকে বলা হচ্ছে x2, তাহলে এ পয়েন্টের ডাটাকে বলা হচ্ছে x2। তাহলে অ্যাকুরেট y ইকুয়াল টু x2 প্লাস মাইনাস কি হবে, ট্রু ডিফারেন্স। এখন ট্রু ডিফারেন্সটা কি, ট্রু ডিফারেন্স হচ্ছে আপনার আসল পার্থক্য, মানে ট্রু ডিফারেন্সটা বলা হচ্ছে x1 মাইনাস y1 অথবা y1 মাইনাস x1, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে কি ট্রু ডিফারেন্স। তাহলে x2 এর সাথে আপনাকে ট্রু ডিফারেন্সটা কি করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। কখন প্লাস করবেন কখন মাইনাস করবেন, যখন আপনার ওই জায়গায় ফল হবে। ফল মানে যখন আপনার ওই জায়গায় মাটি অর্থাৎ ওই জায়গার ডেটা বড় হবে, অর্থাৎ যখন y1 এর মান বড় হবে তখন আপনার এটা কি হয়, ফল হয়। আর ফল হলে আপনাকে যোগ করতে হবে। যখন আপনার রাইজ হয়, রাইজ মানে যখন y1 এর মান কি হয়, ছোট হয়। যখন y1 এর মান ছোট হয় তখন কি হয়, রাইজ হয়। আর রাইজ হলে আপনাকে কি করতে হবে, ট্রু ডিফারেন্সটা মাইনাস করতে হবে। সো এই কন্ডিশনগুলো আমরা সামনে ম্যাথ আছে, ম্যাথের সাথে মিলাই মিলাই দেখবো। তাহলে আপনার এই প্লাস মাইনাসের হিসাব গেল। এখন দেখবো কখন আপনার লাইন অফ কলিমিনেশন আপওয়ার্ড হবে, কখন লাইন অফ কলিমিনেশন ডাউনওয়ার্ড হবে। তো আমি যদি y এর মান, যে y এর মানটা বের করছি, ওই y এর মানটা যদি y2 চাইতে, এই যে y2 আছে, y2 মানে কোনটা আবার ফিগারের সাথে দেখাই, এই যে এখানে যে ডাটাটা পাইলাম বি পয়েন্টে, এটাকে বলা হচ্ছে y2। সো এই y2 আর জেনারেল y, আমার হচ্ছে জেনারেল yটা হওয়ার কথা কত, এত। এখন আমি এই y2 এর সাপেক্ষে এই সরি এই y এর সাপেক্ষে এই y2 এর কি করব, এই y2 এর ডিফারেন্স বের করব, ঠিক আছে। যদি y2 ছোট হয়, এমনি y চাইতে যদি y2 বড় হয়, সাপোজ আমার ওই জায়গার y2 বড়, আমার কিন্তু অ্যাকচুয়ালি y হওয়ার কথা এত। তো ওই y2 যদি বড় হয় তখন ওটা বলবো কি, ওটা আপওয়ার্ড হিসেবে আছে, ওই জায়গায় কি হচ্ছে, কলিমিনেশনটা, লাইন অফ কলিমিনেশনটা কি হইছে, আপওয়ার্ড হিসেবে আছে। আর যদি y এর চাইতে যদি y2 ছোট হয়ে যায়, অর্থাৎ y2 যদি ছোট থাকে, তখন বলবো ওই জায়গায় কি হবে, লাইন অফ কলিমিনেশনটা ডাউনওয়ার্ড আছে। তাহলে আমাদের দুইটা কন্ডিশন, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, ঠিক আছে।
আর একটা ফল একটা রাইজ। তো ফল রাইজের সাথে আপওয়ার্ড ডাউনওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, কারণ এটা হইতেছে আপনার লাইন অফ কলিমিনেশনের কথা বলা হয়েছে, আর এটা কি ওই জায়গার আসলে উঁচু নাকি নিচু এই কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে লাইন অফ কলিমিনেশনটা আপওয়ার্ড, লাইন অফ কলিমিনেশনটা ডাউনওয়ার্ড, একটু শিখলাম থিওরিতে। এখন আমি দেখবো কারেক্টেড স্টাফ অর্থাৎ কারেকশনটা কিভাবে বের করবো সেই জিনিসটা দেখবো। এখন বি পয়েন্টে আমাকে কি পরিমাণ কারেকশন করতে হবে? বি পয়েন্টে কারেকশন করতে হবে এল প্লাস এল ডিভাইড বাই এল। তো এই জিনিসটা একটু খাতায় লিখে নেবেন, এখানে এলটা নিচে নেমে গেছে, এখানে এটা হবে উপরে এল প্লাস ছোট হাতের এল ডিভাইড বাই এল, তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু অথবা ওয়াই টু মাইনাস ওয়াই, ডিপেন্ড করবে কার মান বড় ছোট হয়। ওয়াই এর মান বড় হলে এই ওয়াই আগে, আর যদি ওয়াই টু এর মান বড় হয় তাহলে ওয়াই টু আগে। সেরকমভাবে এ পয়েন্টে আপনি কারেকশন করবেন এল বাই এল ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়াই টু, ঠিক আছে। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই, যার মান বড় সেটা আগে থাকবে। এভাবে করে আপনাকে বি পয়েন্টে কারেকশন করতে হবে, এ পয়েন্টে কারেকশন করতে হবে। তো আমি দেখাই আবার ফিগারের সাথে মিলাই কি আপনাকে এ পয়েন্টে কারেকশন করতে হবে আর কি বি পয়েন্টে কারেকশন করতে হবে, ঠিক আছে। এ পয়েন্টে কারেকশন হচ্ছে কি উপরে উপরে ছোট হাতের এল, নিচে নিচে টোটাল এল, নিচে মানে বড় হাতের এল, ঠিক আছে, ইনটু আপনার ওয়াই টু মাইনাস ওয়াই অথবা ওয়াই মাইনাস ওয়াই টু। আর বি পয়েন্টে আপনাকে কারেকশন করতে হবে উপরে এল প্লাস এল, নিচে হচ্ছে বড় হাতের এল, তারপর হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই অথবা ওয়াই মাইনাস ওয়াই টু। তাহলে এই দুইটা পয়েন্টে এভাবে কারেকশন করতে হবে। এখন চলে যাব, কারেকশন গেল, এখন চলে যাব আচ্ছা। তো লাইন অফ কলিমিনেশন যদি ডাউনওয়ার্ড হয় তখন কারেকশন অ্যাড করতে হবে, মানে যে কারেকশন গুলো বের করবো ওগুলো কি করতে হবে, অ্যাড করতে হবে। আর যদি আপওয়ার্ড হয় তখন কারেকশন গুলো বিয়োগ করতে হবে। তাহলে আমাকে ম্যাথ করার সময় যখন ওয়াই ওয়াই এর মান বের করবো, এরপরে দেখতে হবে এটা ওয়াই টুর চাইতে বড় হয়েছে না ছোট হয়েছে। যদি আপওয়ার্ড হয় তখন কি করতে হবে, তখন আপনার বিয়োগ করতে হবে। আর যদি ডাউনওয়ার্ড হয় তখন কি করতে হবে, তখন যোগ করতে হবে। তো আমরা রিয়েল ম্যাথে চলে আসি, তারপরে আমরা ওই থিওরিটার সাথে কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো আসলে যে থিওরিটা তখন শিখলাম। তো আমরা প্রথমেই ম্যাথে চলে আসছি, আমরা ম্যাথ দিয়ে শুরু করবো এখন। কোশ্চেনটা একটু পড়ি, আমাদের ওই আগের ফিগারের সাথে মিল। একটা লাইন অফ কলিমিনেশন, একটা টেস্ট করতে হবে যে লাইন অফ কলিমিনেশনটা ঠিক আছে কিনা। তাহলে দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ প্লেস এক্স্যাক্টলি মিডওয়ে বিটুইন টু পয়েন্ট। তাহলে ইনস্ট্রুমেন্টটাকে এবি এর মাঝখানে, এবি এর দূরত্ব হচ্ছে 200 ফিট, এটার মাঝখানে রাখা হলো। হ্যাঁ, তাহলে স্টাফ রিডিং এট এবি আপনার বের হবে, স্টাফ রিডিং এট এবি পাওয়া গেল এত এবং এত। তার মানে এটা আপনার x1, এটা হচ্ছে আপনার y1। তাহলে আপনি লিখে ফেললেন যে x1 ইকুয়াল টু এত, y1 ইকুয়াল টু এত। এখন ইনস্ট্রুমেন্টটাকে শিফট করে কোথায় নিয়ে গেলাম, ডি পয়েন্টে নিয়ে গেলাম। কত সরালাম, 45 ফিট সরালাম এ থেকে। তাহলে ছোট হাতের এল এর মান 45, ঠিক আছে, এটা লিখে রাখলেন। তারপর কি করলেন, তারপর হচ্ছে আপনার বি তে কি পাইলেন, রিডিং পাইলেন এত এত, অর্থাৎ এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে x2 y2 এর মান বের করলেন, তো এগুলো লিখে রাখলেন গেল। তো আমি কোন ফিগারের কথা বলছি, আমি ফিগার এই ফিগারটার কথা বলছি, এটার সাথে মিলিয়ে ওই ম্যাথটা করবেন। এই ফিগারটা প্রথমে আপনার সি পয়েন্টে আছে, এটার পুরো মাঝখানে দূরত্ব 200 ফিট। তো প্রথমে এখানে রিডিং পাইলেন x1, এখানে রিডিং পাইলেন y1। তো x1 y1 এর মান দেয়া আছে ওখানে, ঠিক আছে, ওটা লিখে রাখলেন। তারপর এটাকে 45 ফিট সরিয়ে, অর্থাৎ l সমান 45 ফিট সরিয়ে এ থেকে আপনি এখানে রিডিং পেলেন এত, আর এখানে রিডিং পেলেন এত, তার মানে এটা x2, এটা y2, এই মানগুলো দেয়া আছে কোশ্চেনে। তো এখন আপনাকে লাইন অফ কলিমিনেশনটাকে কি অ্যাডজাস্ট করতে হবে বা ঠিক আছে কিনা দেখতে হবে, চেক করতে হবে। প্রথম যেটা করবেন, ডিফারেন্স গুলো বের করতে হবে, ট্রু ডিফারেন্স। তাহলে প্রথম সেটআপের জন্য ট্রু ডিফারেন্স হলো কি, এত থেকে এত বিয়োগ করলেন, 6 পয়েন্ট এত থেকে এত, অর্থাৎ x1 থেকে y1 বিয়োগ করলেন, তাহলে ডিফারেন্স হলো এত। পরবর্তী সেটআপের জন্য ডিফারেন্সটা বের করলেন, 5 পয়েন্ট এত থেকে 2 পয়েন্ট এত বিয়োগ করলেন। তো পরবর্তী সেটআপের জন্য বিয়োগ করলে কত পাইলেন, ডিফারেন্স পাইলেন এত। তাহলে দুটো ডিফারেন্স কি মিলছে? যদি দুটো ডিফারেন্স মিলে যেত তাহলে বলতাম এখানে লাইন অফ কলিমিনেশন ওকে, মানে কোনো কি নাই, ঝামেলা নাই। কিন্তু এখন বলবো যে লাইন অফ কলিমিনেশন অ্যাডজাস্টেড না, যেহেতু দুটো ডিফারেন্সের মান সেম আসছে। তাহলে প্রথম যেটা করতে হবে আপনাকে, প্রথমে বলা হলো যে লাইন অফ কলিমিনেশন অ্যাডজাস্টেড কিনা। তাহলে আপনাকে এই দুটো ডিফারেন্স বের করতে হবে এবং এই দুটো ডিফারেন্স বের করতে হবে। বের করে যদি দুটো সেম না আসে তাহলে বলতে হবে যে লাইন অফ কলিমিনেশন ইজ নট ওকে। আর যদি দুটার মান সেম চলে আসে তখন বলতে হবে যে লাইন অফ কলিমিনেশন ওকে, ঠিক আছে, গেল। পরবর্তী কোশ্চেন বললো যে এই লাইন অফ কলিমিনেশনটা ইন আপওয়ার্ডে আছে নাকি ডাউনওয়ার্ডে আছে। সো আপওয়ার্ড ডাউনওয়ার্ড বের করার জন্য আমাকে ওয়াই বের করতে হবে। কি বের করতে হবে, ওয়াই বের করতে হবে। আমি আবার থিওরিতে চলে যাই, এই যে আপনাকে এই ওয়াইটা বের করতে হবে। আপওয়ার্ড ডাউনওয়ার্ড বের করতে হলে, ঠিক আছে, এই যে আপওয়ার্ড আছে না ডাউনওয়ার্ড আছে, সেটার জন্য ওয়াই এর মান লাগবে। এই ওয়াই এর মানের সাপেক্ষে আমি y2 কম্পেয়ার করব, ঠিক আছে।
হ্যাঁ, তখনই আমি বুঝতে পারবো যে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। তো ওয়াই এর মান বের করার জন্য আপনাকে কি লাগবে, x2 এর মান লাগবে আর হচ্ছে ট্রু ডিফারেন্সটা লাগবে। তো আপনি আপনি বলেন যে আমাদের ম্যাথে ফল হয়েছে নাকি রাজ হয়েছে, সেটা কিভাবে বুঝবো? ডেটাগুলো দেখে বুঝবো। তাহলে আমি আবার ডেটাগুলো দেখি, দেখেন এক্স এর মান যত ওয়াই এর মান তত ছোট, মানে এক্স এর মান থেকে ওয়াই এর মান ছোট, তার মানে বোঝা যাচ্ছে এই জায়গায় মাটি উপরে উঠে গেছে, তাই কি হলো এই জায়গার ওয়াই এর মানটা কি হইলো, ছোট হইলো। এখানে দেখি পরবর্তীতে এক্স এর মানের চাইতে ওয়াই এর মান কি হলো, ছোট, তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই ম্যাথে কি হলো, রাইস হলো। কি হলো, রাইস হলো, ঠিক আছে। তাহলে এই মান যদি বড় হয়ে যেত, ঠিক আছে, তখন কিন্তু কি হইতো, ফল হইতো। এখন হয়ে গেছে রাইস, মান ছোট হলে কি হবে, রাইস হবে, শেষ। তাহলে এবার আসি আমি, রাইস হলো, রাইস হলে কি করতে হবে, তাহলে আমি কন্ডিশনটা পড়ি। সবকিছু এখানে লেখা আছে, যদি রাইস হয় তখন আপনাকে মাইনাস করতে হবে, কি করতে হবে, মাইনাস করতে হবে, কি ট্রু ডিফারেন্সটা মাইনাস করতে হবে। তো আমি ট্রু ডিফারেন্সটা কত পাইলাম, প্রথম সেটআপে আমি ট্রু ডিফারেন্স পাইলাম 2.86। তাহলে প্রথম সেটআপে ট্রু ডিফারেন্স আসলে 2.86। তাহলে 2.86 এ কি করতে হবে, মাইনাস করতে হবে। কেন মাইনাস করলাম, কারণ আমার রাইস হয়েছে। সো x2 থেকে আমি কি করলাম, x2 মানে কোনটা, এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1। তো x2 অর্থাৎ 5.25 থেকে আমি ট্রু ডিফারেন্সটা মাইনাস করে কত পাইলাম, 2.39। এটা হচ্ছে আমার y এর মান। তাহলে আমি y এর মান বের করলাম। এখন আমি কম্পেয়ার করব কার সাথে, y2 এর সাথে, অর্থাৎ 2.2 এর সাথে। তাহলে দেখলাম 2.2 এর থেকে এটা কি বড়, কার মান বড়, y এর মান বড়। তাহলে y এর মান যদি বড় হয় কার থেকে, y2 থেকে, তখন আপনার ডাউনওয়ার্ড না আপওয়ার্ড, কি লেখা আছে এখানে, যদি y এর মান বড় হয়, হ্যাঁ, y এর মান যদি বড় হয় y2 চাইতে, তখন সেটাকে বলা হয় কলিমেশনটা ডাউনওয়ার্ড হিসাবে আছে, কি হিসেবে আছে, ডাউনওয়ার্ড। তাহলে আমি বললাম যে আপনার কলিমেশন, লাইন অফ কলিমেশনটা কি, ডাউনওয়ার্ড, কারণ y এর যে ভ্যালুটা বের হয়েছে সেটা কি, y2 চাইতে বড়। y2 মানে এই যে এটা 2.2 চাইতে কি, y এর মান বড়। সো লাইন অফ কলিমেশন ডাউনওয়ার্ড। আমার দুইটা সেকশন শেষ, এই ম্যাথের দুইটা পয়েন্ট আমরা বুঝে গেছি, শেষ। এখন আপনাকে বলতে হবে যে বিতে কি পরিমাণ কারেকশন করতে হবে। এটা তো সহজ, আমরা তো এই দুইটা পার্ট করা মানে আমরা বুঝে গেছি যে এটার জন্য রাইজ হয়েছে আর লাইন অফ কলিমেশন ডাউনওয়ার্ড হয়েছে, শেষ। এখন আপনাকে কি পরিমাণ কারেকশন করতে হবে, এটা জাস্ট ফর্মুলা ইউজ করবো আর কিছুই না। ফর্মুলাতে লিখলাম a equal to l by l y2 minus y, কারণ y এর মান বড়, সো y আগে হবে। যদি y2 এর মান বড় হতো তাহলে y2 minus y হতো, কারণ আগের ফর্মুলা যে আমরা শিখে আসলাম। দেখি ফর্মুলার দিকে চলা যায় আবার। এই যে ফর্মুলা, এতে কারেকশন করতে হবে l by l y minus y2 অথবা y2 minus y, যেহেতু আমাদের y বড়, সো আমরা এটাই ইউজ করব, অর দিয়ে এটা ইউজ করব না, ঠিক আছে। সেম ভাবে বি তে এই পরিমাণ কারেকশন করে ফেলতে হবে, l plus l ডিভাইড বাই l। তাহলে বি এর কারেকশন বের করলাম, এ এর কারেকশন বের করলাম, হ্যাঁ। তাহলে এ এর কারেকশন বের করলাম এত ফিট, কত ফিট, এত ফিট। এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, কার সাথে, কার সাথে, এটা হচ্ছে আপনার x2 এর মান। তাহলে x2 এর সাথে আপনি প্লাস করবেন নাকি মাইনাস করবেন, সেটা কিভাবে বুঝবো। আর এটা হচ্ছে আপনার y2 এর মান, কার মান, y2 এর মান। তাহলে y2 এর সাথে প্লাস করব নাকি মাইনাস করব, সেটা বুঝতে পারবো আবার থিওরিতে চলে যায়। ডাউনওয়ার্ড হলে কি করতে হবে আর আপওয়ার্ড হলে কি করতে হবে সেটা বলাই আছে। যদি ডাউনওয়ার্ড হয় লাইন অফ ইনক্লিনেশন অথবা কোলিমেশন, তখন আপনাকে কি করতে হবে, কারেকশন অ্যাড করতে হবে। আর যদি আপওয়ার্ড হয় তখন বিয়োগ করতে হবে। তাহলে যে কারেকশন গুলো বের করছি সেগুলো কি করব, আমি যোগ করব, কারণ আমার লাইন অফ কোলিমেশনটা কি হয়েছে, ডাউনওয়ার্ড পাইছি। এই যে লাইন অফ কোলিমেশন ডাউনওয়ার্ড, তো ডাউনওয়ার্ড পাইলে আমি যে কারেকশনটা বের করেছি সেটা কি করতে হবে, সেটা যোগ করতে হবে। কার থেকে যোগ করব, x2 এর মানের সাথে যোগ করব, ঠিক আছে। তাহলে x2 এর মান ছিল 5.25, এই যে x2 এর মান 5.25 আর y2 এর মান 2.2। সো x2 থেকে কি করব, x2 মানে পরবর্তী যে রিডিংটা নিলাম, এই x2 এর সাথে কারেকশন, a পয়েন্টের কারেকশন যোগ করব, আর y2 এর সাথে b পয়েন্টের কারেকশন কি করে দেব, যোগ করে দেব। তো যোগ করে দিলে এইটা হয়ে গেছে আমাদের আনসার, ঠিক আছে। কোনটা, এই যে 5.293 এবং 2.433, এই দুটো হইতেছে আমার কি কারেক্টেড হাইট বা কারেক্টেড রিডিং, শেষ। সো এভাবে করে আপনাকে কি করতে হবে, লাইন অফ কোলিমেশন অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। আপনাকে থিওরিটা মনে রাখতে হবে, প্লাস মাইনাস মানে বড় হইতেছে না ছোট হইতেছে, রাইজ হইতেছে না ফল হইতেছে, আপওয়ার্ড হইতেছে না ডাউনওয়ার্ড হইতেছে, আর ঠিকভাবে ক্যালকুলেশন করে যাইতে হবে, ঠিক আছে। এইভাবে করে একটা ম্যাথ আমরা কমপ্লিট করলাম। সো আমি বারবার বলেছি, আমরা এই লেকচারটা পড়ার সময় আমরা
ভাগ ভাগ করে নিব সেগমেন্ট। যেমন আপনি যে এখন এই ম্যাথটা করলেন, ম্যাথটা করার পর আমরা একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে আমরা পরবর্তীতে আবার চলে আসবো অন্য টপিকে। তো যেটা যতটুকু করলাম ওইটা আমরা আবার একটু রিভাইজ দিব, খাতায় লিখবো, খাতায় লিখে আমরা বুঝতে চেষ্টা করব যে আসলে মিলতেছে কিনা, হচ্ছে কিনা। তো যদি একটা জিনিস বুঝে যায়, পরবর্তী আমি অন্য টপিক চলে আসবো। যেমন আমাদের এখন যে টপিকটা সেটা হচ্ছে কি রেডিউস লেভেল ক্যালকুলেশন করা। রেডিউস লেভেল ক্যালকুলেশন করতে হলে আমাকে দুটা মেথড ফলো করতে হবে। একটা হচ্ছে লাইন অফ কলিমেশন, অথবা এটাকে বলা হয় হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তো লাইন অফ কলিমেশনকে কি বলা হয়? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। আর একটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড। তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডটা খুবই ইজি, আর রাইজ এন্ড ফলও ইজি, দুইটাই ইজি। হাইট অফ ইনস্ট্রুমেন্টটা কেন ইজি? এখানে রাইজ এন্ড ফল বের করতে হয় না, এখানে জাস্ট একটা পয়েন্টে বেঞ্চমার্কটা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? একটা পয়েন্টের বেঞ্চমার্কটা দিয়ে দিবে। ওই বেঞ্চমার্কের সাপেক্ষে আমি কি করতে পারি, আমি ব্যাক রিডিং যোগ করে আমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট পেয়ে যাব। হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমি বাকি ব্যাক রিডিং গুলা বা ইন্টার রিডিং গুলা বিয়োগ করে করে আমি কি রেডিউস লেভেল গুলো বসা দিব, বাস শেষ। সো আমি আবার বলি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে আপনার লাগবে বেঞ্চমার্ক। কি লাগবে? বেঞ্চমার্ক। আর যে প্রত্যেকটা পয়েন্টে যে রিডিং গুলো নিলাম, ওই ব্যাক রিডিং, ইন্টার রিডিং, ফোর রিডিং, ওইগুলো লাগবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে আপনার হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড শেষ। কিন্তু রাইজ এন্ড ফল মেথডে আপনাকে কি লাগবে? আপনার রাইজ এন্ড ফল মেথডে সেম, আপনার বেঞ্চমার্ক লাগবে একটা পয়েন্টে, আর প্রত্যেকটা পয়েন্টে ব্যাক, ইন্টার রিডিং, ফোর রিডিং রাখবে। তো আপনার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাটাই লিখে রাখেন, এটা দিয়েই ম্যাথ মিলাতে হবে লাস্টে। সাম অফ ব্যাক রিডিং মাইনাস সাম অফ ফোর রিডিং, অর্থাৎ যতগুলো ব্যাক রিডিং আছে সবগুলো যোগ, মাইনাস যতগুলো ফোর রিডিং আছে সবগুলো যোগ, ইকুয়াল টু টোটাল রাইজ মাইনাস টোটাল ফল ইকুয়াল টু টোটাল লাস্ট রেডিউস লেভেল মাইনাস ফার্স্ট রেডিউস লেভেল। সো ব্যাক রিডিং মাইনাস ফোর রিডিং, রাইজ মাইনাস ফল, আর লাস্ট রেডিউস লেভেল মাইনাস ফার্স্ট রেডিউস লেভেল, এই তিনটা চেক যদি আমার আনসার সেম আসে তাহলে বলবো যে ওকে, আমাদের যে অঙ্ক করছি, আমাদের অঙ্ক কি ওকে। সো আমি আপনাকে আবার বলি, এখানে যে মানগুলো দেখতেছেন এগুলো সবগুলো কি ব্যাক রিডিং, এখানে যে মানগুলো দেখতেছেন এগুলো সবগুলো ফোর রিডিং, আর এখানে এগুলো ইন্টার রিডিং এর কোনো কাজ নাই। এখন আমাকে ব্যাক রিডিং যোগ করতে হবে, এই ফোর রিডিং যোগ করতে হবে, তাহলে আমি দুইটা মান পাইলাম। তাহলে আমার বলা হলো সামেশন অফ ব্যাক মাইনাস সামেশন অফ ফোর। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? ব্যাক থেকে ফোর বিয়োগ করে আনসার বসালাম। এরপর আমার লাস্ট রিডিউস লেভেল, এটা হচ্ছে লাস্ট আর এটা হচ্ছে ফার্স্ট, লাস্ট থেকে ফার্স্ট বিয়োগ করে যত আনসার হয় সেটা বসালাম। এভাবে করে চেক। এখানে যেহেতু আমার রাইজ এন্ড ফল নাই, এটা কি মেথড? তাহলে এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এখানে কি নাই? রাইজ এন্ড ফল, কোনো আলাদা কলাম নাই, কারণ এটা কি মেথড? এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট অথবা লাইন অফ কলিমেশন মেথডে অঙ্ক করছি। পরবর্তী যে ম্যাথটা আছে এটাতে কি দেখেন, এটাতে আপনার রাইজ এন্ড ফল দুটাই আছে। সো এই মেথডটাকে বলা হবে রাইজ এন্ড ফল মেথড, আর এটাকে বলা হবে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। ইজি। এখন চলে যাব যে কিভাবে একটা ম্যাথ করতে হয়, কেমনে করতে হয়। আপনাকে কোয়েশ্চেন এভাবে দিবে, আপনাকে কোনো টেবল আকারে কোয়েশ্চেন দিবে না, আপনাকে কোয়েশ্চেনটা এভাবেই দিবে। বলা হলো যে আমি দুইটা সেটআপে ইনস্ট্রুমেন্টটাকে বসালাম এবং আমি এ বি দুইটা স্টেশন ফিক্স করলাম, এ বি। তো এ পজিশনে আপনার রিডিংটা পেলাম পি, এভাবে করে আমি P1 P2 P3 এভাবে করে কি P4 পর্যন্ত, P1 থেকে P4 এগুলো সবগুলো ব্যাক রিডিং, সরি এগুলো সবগুলো ইন্টার রিডিং। ইন্টার মানে ইন্টারমিডিয়েট রিডিং, ইন্টারমিডিয়েট রিডিং গুলো পেলাম এবং লাস্টে এসে সিপি মানে চেঞ্জ পয়েন্টে মানটা পেলাম, চেঞ্জ পয়েন্টে কি পেলাম? মানটা পেলাম। তাহলে আপনাদেরকে এভাবে মানগুলা দিয়ে দিবে। ঠিক আছে, আপনাদেরকে এভাবে সুন্দর করে কি মানগুলা দিয়ে দিবে। তো এখানে মনে হয় একটা পয়েন্ট আসেনি, একটু এটা কারেক্ট করে নেবেন বই থেকে। আপনার 5.42 এর পরে 7 পয়েন্ট এত, তারপর আসবে 6.46, তো এই জায়গায় একটা 6.46 লিখে দিবেন, এটা আসে নাই। তারপর 5.3, তারপর 6.55, এরপরে আসবে 6.92, সেই জায়গায় একটা ডাটা মিসিং আছে, এটা লিখে দিবেন এখান থেকে দেখে। এভাবে করে আপনাকে কি প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিল। তো লাস্ট পয়েন্টটাকে বলা হচ্ছে কি চেঞ্জ পয়েন্ট। তো বি পজিশন থেকে শুরু করে আবার চেঞ্জ পয়েন্ট থেকে শুরু করে লাস্টে ফোর রিডিং পর্যন্ত ডাটা দিয়ে দিছে। তার মানে চেঞ্জ পয়েন্ট বি এর জন্য এটা এখন ব্যাক রিডিং হবে, আর এগুলো সবগুলো কি হবে? ইন্টার রিডিং, আর লাস্ট একটা হবে ফোর রিডিং। তো এইভাবে করে ডাটাগুলো দিয়ে দিবে। আপনাকে এরপর কি করতে হবে? পি এর জন্য আপনাকে কি করা হলো? পি মানে প্রথম পয়েন্টটাকে পি বলা হচ্ছে। তো প্রথম পয়েন্ট জন্য আমরা বেঞ্চমার্কটা দিয়ে আছে 100 ফিট, তাহলে বেঞ্চমার্ক অথবা রেডিউস লেভেল,
তাহলে পি পয়েন্টের রেডিয়াস লেভেল কত দেওয়া আছে 100 ফিট, তাহলে আমি রেডিয়াস লেভেলের জায়গায় 100 ফিট লিখে ফেলবো, ঠিক আছে গেল। এখন আমাকে এটার জন্য বোথ মেথড অ্যাপ্লাই করতে হবে। কোন মেথড? দুইটা মেথডে অ্যাপ্লাই করতে হবে, এবং আমার প্রত্যেকটা পয়েন্ট 50 ফিট পর পর নিচে, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে 50 ফিট। প্রথমে এটাকে 0 ধরবো, 50, 100, 150 এরকম করে ডিস্টেন্স গুলো লিখবো। আসলে ডিস্টেন্সের কোনো কাজ নাই, ডিস্টেন্স লিখছে আর কি, ডিস্টেন্স দিয়ে আমি কোনো ক্যালকুলেশন করবো না। সো আমি 50 ফিট অন্তর অন্তর ডেটা নিলাম, তাই এখানে ডিস্টেন্স গুলো লিখলাম। এবার যাব আমি কিভাবে এখানে এই টেবিলটা বানাবো সেটা নিয়ে একটা ধারণা দেব। প্রথমে ডিস্টেন্সের কলাম, তারপরে স্টাফ রিডিং এর কলাম। স্টাফ রিডিং এর কলাম দুইটা মেথডেই সেম, ঠিক আছে, মানে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন পরবর্তী যেটা রাইজ এন্ড ফল মেথড আছে, এখানেও কি আপনার দুইটা স্টাফ রিডিংটা আছে, এবং হাইটেড ইনস্ট্রুমেন্ট মেথড যেটা আছে এখানেও কি স্টাফ রিডিংটা আছে। সো দুইটা মেথডে আপনাকে কি করতে হবে, এই কলামগুলো আঁকতে হবে। এটা হচ্ছে ব্যাক রিডিং, এটা হচ্ছে ইন্টার, এটা হচ্ছে ফোর রিডিং। তো ব্যাক রিডিং প্রথম যে মানটা সেটাকে ব্যাক রিডিং এর ঘরে বসাবো, পরবর্তী সবগুলোকে ইন্টার রিডিং এ রেখে দিব, এবং লাস্ট যে মানটা সেটাকে দিয়ে দিব ফোর রিডিং এ। তাহলে এই যে দেখেন এস এর মতো করে এই ডাটাটা পেয়ে গেলাম। খেয়াল করছেন? এইখান থেকে মানগুলো দেখে দেখে এখানে যে একটা মিসিং বললাম, এই মিসিং ডাটাটা এখানে লিখে দিবেন। তাহলে এভাবে আমি সব ডাটা এস এর মতো করে কি করলাম, বসাই দিলাম। গেল। এখন আমি বি স্টেশন থেকে যখন শুরু করব, যে দেখেন বি স্টেশন, তখন প্রথম পয়েন্টটা আপনার চেঞ্জ পয়েন্ট। প্রথম পয়েন্টটা কি? তাহলে এই যে প্রথম পয়েন্টটা চেঞ্জ পয়েন্ট, তাহলে প্রথম মানটা পেলাম 8.78, এটাকে আপনাকে ব্যাক রিডিং ধরতে হবে। কি ধরতে হবে? ব্যাক রিডিং। তাহলে ঠিক এই জায়গায়, যে জায়গায় এসে এর ফোর রিডিং হয়েছে, ঠিক ওই জায়গায় কি হবে, বি এর জন্য ব্যাক রিডিং পেলাম। তো বি এর ব্যাক রিডিংটা লিখে দিব। তারপরে প্রত্যেকটা পয়েন্ট আপনার ইন্টারমিডিয়েট রিডিং হিসেবে লিখে দিব, এবং লাস্ট পয়েন্টটা কি করব, ফোর রিডিং হিসেবে বসাবো। তো দেখেন বি পয়েন্টের জন্য আপনার একটা এস পাইলেন। তো এইভাবে যতগুলো স্টেশন হবে প্রত্যেকটা স্টেশনে এস আকারে কি পাবেন, আপনি পয়েন্টগুলো বসাতে হবে আপনাকে। প্রত্যেকটা পয়েন্টের জন্য ব্যাক ফোর রাখবে, এবং মাঝখানে গুলো ইন্টারমিডিয়েট থাকবে। এইভাবে করে আপনাকে এই কলামটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যেটা দিয়ে থাকবে ওখান থেকে কলামগুলো কমপ্লিট করলাম। এখন আসেন হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে আপনাকে হাইট অফ ইনস্ট্রুমেন্টের জন্য একটা কলাম করতে হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্টের জন্য একটা কলাম। হ্যাঁ, আপনাকে এই বেঞ্চ মার্কটা দেওয়া আছে। তো যে মানগুলো দেওয়া আছে এগুলাকে আপনার ব্লু মার্ক, ব্লু করে কি, ব্লু করে আপনার পয়েন্টগুলো বসানো। যে এই মানগুলো দেওয়া আছে বা এই মানটা দেওয়া আছে, এই জন্য এটাকে ব্লু। আপনাকে বের করতে হবে যে রেড কালারের পয়েন্টগুলো, রেড কালারের পয়েন্টগুলো কি করতে হবে, বের করতে হবে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে বেসিক্যালি এই রেডিয়াস লেভেলগুলো বের করাটা হচ্ছে কি মেইন উদ্দেশ্য। তো প্রথমে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড বুঝবো, তারপর রাইজ এন্ড ফলে যাব। তো হাইট অফ ইনস্ট্রুমেন্টে আপনার যদি এই রেডিয়াস লেভেলটা দেওয়া থাকে, আর আপনার যদি ব্যাক রিডিং অর্থাৎ ওই লেভেল মেশিনের জন্য আপনার টোটাল হাইটটা জানলেন, স্টাফ রিডিংটা জানলেন, আমি লেভেল মেশিনটা যে কোনো জায়গায় প্লেস করতে পারি। আইদার এখানে করে স্টেশনের জন্য আমি পাইলাম কত, এখানে স্কেলটা রেখে আপনার পাইলাম 5.42। সো এই 5.42 লিখে রাখলাম এখানে, হ্যাঁ, ফিল্ড বুকে। তাহলে আপনার রেডিয়াস লেভেল বলা হয়েছে ওই পয়েন্টের জন্য 100। তাহলে টোটাল হাইট কত হবে, 100 হচ্ছে নিচের পয়েন্ট, আর স্কেলে পাইলাম 5.42। তাহলে আপনার টোটাল হাইট হবে এত দশমিক এত, অর্থাৎ এই দুটো যোগ করে ফেললাম, ঠিক আছে। তাহলে নিচের ভূমি থেকে আপনার স্কেলের হাইট পর্যন্ত টোটাল ডিস্টেন্সটাকে বলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এই হাইটটা বসালাম। তাহলে এই যে রেড কালারের প্রথম পয়েন্টটা বের করছি, একটা জিনিস গেল। এখন আমি পরবর্তীতে প্রত্যেকটা রেডিয়াস লেভেল বের করে ফেলতে পারবো। এই যে পরবর্তীতে প্রত্যেকটা রেডিয়াস লেভেল বের করে ফেলতে পারবো। কিভাবে করবো একটু দেখেন, খেয়াল করেন। এই যে প্রথম মানটা বের করার পর এই মানটা থেকে বাকি মানগুলো সব কি হবে, বিয়োগ হবে। খেয়াল করেন, বাকি মানগুলো সব বিয়োগ করবো, করলে আমি এই রেড পয়েন্ট গুলো পেয়ে যাব। তাহলে খেয়াল করেন, 105.42 থেকে 7.42 বিয়োগ দিব, কারণ আমি রেডিয়াস লেভেল বের করবো। রেডিয়াস লেভেল মানে ঠিক ভূমিতে যে মানটা আছে ওই জায়গার জন্য ভূমির মানটা কত হবে, ওটাকে রেডিয়াস লেভেল বলা হচ্ছে। সো আমি হাইট অফ টোটাল হাইট থেকে আমি ওই জায়গার রিডিংটা বাদ দিলাম 7 পয়েন্ট, ওই জায়গায় স্কেল রিডিং আসলো 7.42। স্কেল রিডিংটা বাদ দিলে ওই জায়গায় রেডিয়াস লেভেল হবে কত, 98.1। সেম ভাবে আবার 105.42 থেকে আমি 6 পয়েন্ট এত বাদ দিলাম, বাদ দিলে পাইলাম 98.1। আবার হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমি 5 পয়েন্ট এত বাদ দিলাম, পাইলাম 100। হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমি 6 পয়েন্ট এত বাদ দিলাম, পাইলাম কত, 98.1। এই জায়গায় এসে সবাই ভুল করে ফেলে, এই জায়গা কিন্তু ভুল করা যাবে না, কোনো ভুল করা যাবে না। দেখেন আমার বি পয়েন্ট পর্যন্ত আমি রেডিয়াস লেভেল পেয়ে যাব এই প্রথম হাইট পর্যন্ত, প্রথম হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে। আবার আমি কি করলাম,
105.42 থেকে 6.92 আমার এই যে এক্সট্রা শেষ করতে হবে। 6.92 কি করলাম, বাদ দিলে আমি পাই কত, 98.5। সো খেয়াল করেন আমি এই যে 100তে আছে 100 থেকে বাকি 98.5 পর্যন্ত মানগুলো পেয়ে গেলাম। কোনগুলো দেখে, ইন্টার রিডিং গুলো দেখে। তো এখানে আমার আর কোনো প্রবলেম নাই, আমি 98.5 পর্যন্ত বের করে ফেলছি। পরবর্তী যেটা আমার করণীয়, আমাকে এই হাইটটা বের করতে হবে। বি পয়েন্ট মানে চেঞ্জ পয়েন্ট চলে আসছে, চেঞ্জ পয়েন্টের হাইটটা বের করে আমার এখন মুখ্য উদ্দেশ্য। প্রথমে আমি কি করলাম, এ পয়েন্টের হাইট বের করলাম, এই হাইটের সাপেক্ষে বাকি রেডিয়াস লেভেল গুলো বের করলাম বিয়োগ করে। তো এখানে এসে বি পয়েন্টে অর্থাৎ চেঞ্জ পয়েন্টে এসে, এটাকে চেঞ্জ পয়েন্ট বলা হচ্ছে, আমাকে এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে। তো এটা কিভাবে বের করব, আমি যে রেডিয়াস লেভেল পেয়েছিলাম এই জায়গায়, এই রেডিয়াস লেভেলের সাথে আমি ওই জায়গার টোটাল ব্যাক রিডিংটা কি করব, যোগ করব। হ্যাঁ, বি পয়েন্টে আমি এসে আমি ইনস্ট্রুমেন্ট স্টাফে টোটাল হাইট পেলাম 8.78 প্লাস 98.5 যোগ দিলেই আপনার কত চলে আসে 107.28। সো আপনাকে ঠিক আগের মতো আর কি, আগেও যেমন রেডিয়াস লেভেলের সাথে ব্যাক রিডিং যোগ করে এটা বের করছি, এখনো সেম রেডিয়াস লেভেল থেকে ব্যাক রিডিং যোগ করে কি করব, এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করব। যদি এই মানটা বের করে ফেলতে পারি, তো বাকি রেডিয়াস লেভেল গুলো ইজিলি বের করে ফেলতে পারবো আগের মতোই, সেম টু সেম। 107.28 থেকে 8.52 বাদ দিলে 98 এত আসবে। 107.28 থেকে 6 পয়েন্ট এত বাদ দিলে এত আসবে। এভাবে করে প্রত্যেকটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে প্রত্যেকটা ব্যাক রিডিং, সরি এগুলো ইন্টার রিডিং এবং ফোর রিডিং বাদ দিব। তাহলে 107.28 থেকে 7.754 যদি আমি বাদ দিই তাহলে আসে 99.74। সো প্রত্যেকটা রেডিয়াস লেভেল আমরা পেয়ে গেলাম। রেডিয়াস লেভেল ফার্স্টের মান থেকে একদম লাস্ট পর্যন্ত পেয়ে গেলাম, বাস শেষ। আর প্রত্যেকটা স্টেশনে আপনার হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করে ফেললাম, বের করেই তো রেডিয়াস লেভেল বের করেছি। তো এই রেডিয়াস লেভেল বের করাটাই হইতেছে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্টের মেইন মেথড, মানে হাইট অফ ইনস্ট্রুমেন্টে এটাই বের করতে হবে, আর কিছু না। সো আমি রেডিয়াস লেভেল সব পেয়ে গেলাম, এখন আমাকে সূত্র ফেলে দিতে হবে। তো একটা জিনিস দেখেন, ওরা কিন্তু সূত্র করছে উল্টা পাবে। সো ইটস আপ টু ইউ, আপনি 4 থেকে ব্যাক রিডিং বাদ দেন, তাহলে আপনাকে কি এটা উল্টায় ফেলতে হবে, ফার্স্ট থেকে লাস্ট বিয়োগ দিতে হবে। দিন শেষে আপনার ডিফারেন্স গুলো সেম আসলেই হলো। আমার ফর্মুলা ছিল লাস্ট রেডিয়াস লেভেল মাইনাস ফার্স্ট রেডিয়াস লেভেল, আর হচ্ছে ব্যাক রিডিং মাইনাস ফোর রিডিং। সো আপনি ওইভাবে করে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু মাইনাস আসলে মাইনাস লেখার দরকার নেই, আপনাকে প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি লিখবেন সাম অফ ব্যাক রিডিং মাইনাস সাম অফ ফোর রিডিং, অর্থাৎ 14.20 মাইনাস 14.46 আমাদের সূত্র যেভাবে শিখে আসছি। তাহলে একটা মান পেলেন -26, মাইনাসটা লেখার দরকার নেই, 0.26। এখন আসলাম এখানে লাস্ট রেডিয়াস লেভেল মাইনাস ফার্স্ট রেডিয়াস লেভেল, এটা কোথেকে বলতেছি, এই যে এই ফর্মুলা এইখান থেকে বলতেছি, লাস্ট রেডিয়াস লেভেল মানে ফার্স্ট রেডিয়াস লেভেল। তো এই লিখে আপনি 99.74 থেকে 100 বিয়োগ দিলেন, কত পাইলেন -26, অর্থাৎ এটাকে 0.26 ধরবে, ঠিক আছে, মানে ইকুয়াল করে দিলেন আর কি। তারপরে এই দুইটা কি হয়ে গেল, ডিফারেন্স ইকুয়াল হয়ে গেল। তো দুইটা ডিফারেন্স যদি ইকুয়াল আসে তাহলে বলবেন আপনার ম্যাথ ঠিক আছে, ইউ আর ওকে। তাহলে কি করলাম, এভাবে করে আমি ম্যাথ করলাম, প্লাস ব্যাক রিডিং গুলো যোগ, ফোর রিডিং গুলো যোগ, এই দুইটা বিয়োগ করলাম। তারপর আপনার ফার্স্ট রিডিউস লেভেল আর হচ্ছে লাস্ট রিডিউস লেভেল, এই দুইটা বিয়োগ করলাম, শেষ। ম্যাথ সিম্পল। এটাকে বলা হচ্ছে কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এরপরে চলে যাব সেম ডেটা দিয়ে, আপনাকে বলা হয় যে রাইজ এন্ড ফল দিয়ে দেখো। সো আমি যখন এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডটা করলাম, আমি খাতায় লিখে সুন্দর করে বুঝলাম, ড্র করলাম টেবল ড্র না করলে কিন্তু এই মাসগুলো খাতায় করা যাবে না, পরীক্ষার খাতায় আপনি খিচুড়ি বানায় ফেলবেন। এই জায়গায় চেঞ্জ পয়েন্টে এসে অনেকে খিচুড়ি বানিয়ে ফেলে, কলাম গুলাতে উল্টো পাল্ট করে ফেলে। মনে রাখতে হবে এটা সেম সেম কি আছে, সেম রোতেই আছে এই পয়েন্টটা। তো যতগুলো স্টেশন থাকুক না কেন, আপনার চেঞ্জ পয়েন্টে সবসময় কি দুইটা ডাটা সেম পয়েন্টে চলে আসে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, খিচুড়ি বানাতে পারবেন না। রাইজ এন্ড ফল মেথডটাও সেম, আপনার রাইজ এন্ড ফল মেথডটাও খুব ইজি। আপনাকে প্রথমে পি পয়েন্টের জন্য, এই যে পি পয়েন্ট অর্থাৎ এ পয়েন্টে যেটা আসবে ডাটা, ওটার জন্য রেডিয়াস লেভেল দিয়ে আছে, এটাকে যে পয়েন্টে রেডিয়াস লেভেল দেওয়া থাকে ওটাকে বেঞ্চমার্ক বলে। তাহলে আপনার এখানে কিন্তু আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাই, খেয়াল করেন। আগে তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এগুলো বিয়োগ করছিলাম, এখন কিন্তু কোনো হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাই। এখন আপনাকে এই প্রত্যেকটা ডাটা রাইজ হয়েছে নাকি ফল হয়েছে ওটার উপর ডিপেন্ড করে মানগুলা বের করবে। সো খুব ইজি। সো আপনার প্রথমে 100 পাইছেন, এই 100টা এখানে লিখে রাখছেন। এখন আপনাকে আর একটা নতুন টেবল করতে হবে, একটা হচ্ছে রাইজের জন্য আর একটা হচ্ছে ফলের জন্য। তো খেয়াল করেন, প্রথম রোতে কোনো ডেটা বসবে না, কারণ আমি প্রথম রোতে কোনো ডিফারেন্স পাচ্ছি না, মানে কার সাথে ডিফারেন্স করব। তো প্রথম রোতে ডেটা বসবে না, খেয়াল রাখেন। এখন আসি ব্যাক রিডিং থেকে ইন্টার রিডিং এ আপনার বেড়ে গেছে, কি হয়েছে, ডেটা বেড়ে গেছে।
আমরা জানি যে জায়গার ডেটা বেড়ে যায় ওই জায়গা কি হয়, মাটি ফল হয়। মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মাটিটা কি হয়, নিচে নেমে গেছেই বলে তো আপনার কি ডেটাটা বেশি বেড়ে গেছে, সো এই জায়গায় ফল হয়েছে, কি হয়েছে, ফল হয়েছে গেলগা। তো কত ফল হয়েছে, আপনি 7.24 থেকে এত বিয়োগ করে এখানে মানটা বসাই দিলেন, শেষ। এবার আসি 7 থেকে আসছে কত 6 এ, অর্থাৎ ওই জায়গার মাটি উঁচু উঁচু হয়ে গেছে, তাই ডাটাটা কমে গেছে। মাটি উঁচু হয়ে যাওয়া মানে রাইজ হওয়া। তো আপনি 7 পয়েন্ট এত থেকে 6 পয়েন্ট এত বাদ দিয়ে মানটা বসালেন, ঠিক আছে, তাহলে রাইজে বসালাম। আবার 6 থেকে কোথায় আসলো, 5 আসলো, তার মানে ওই জায়গায় মাটি কি হলো, আরো উঁচু হলো, তাহলে কি হলো, রাইজ হলো। তো 6 থেকে 5 বিয়োগ করে এই মানটা বসালেন। আবার 5 থেকে 6 আসছে, তার মানে এখন আবার ফল হলো, তাহলে এই জায়গার বিয়োগ ফলটা এখানে বসালেন। 6.5 থেকে 5.3 বাদ দিয়ে কত, এই মানটা এখানে বসালেন। এখন আসেন এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, আমি এদিকে যাব না, আমাকে আগে শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে 6.55 থেকে আপনি এটা দেখলেন যে এটা বেড়ে গেল মানে এই জায়গায় কি হলো, মাটি ফল হলো। তো ফল হলে একটা জিনিস, যখনই বাড়বে ফলে বসাবো, আর যখনই কমবে রাইজে বসাবো, শেষ। তাহলে এখন বাড়ছে, ফলের মানটা বসাবো বিয়োগ করে, 6.92 থেকে 55 বিয়োগ দিয়ে এই মানটা এখানে বসাবো, শেষ। তাহলে আমি রাইজ এন্ড ফলে মানগুলো বসালাম। এখন আসি পরবর্তী স্টেশন থেকে কিভাবে করি। এখন আবার এই এসটা শুরু করতে হবে। 8.78 থেকে 8.5 অর্থাৎ কমে গেছে, কমে যাওয়া মানে রাইজ। তাহলে এটা বিয়োগ করে মানটা বসালাম, এটা থেকে এটা বিয়োগ করে মানটা বসালাম, এটা থেকে এটা বিয়োগ করে মানটা বসালাম। তো কেন এগুলো এই জায়গায় আসতেছে, কারণ আপনার প্রত্যেকটা এটার সাপেক্ষে এটা কমে যাচ্ছে, এটার সাপেক্ষে এটা কমে যাচ্ছে। এই ডাটাগুলো একটার সাপেক্ষে একটা কমে যাচ্ছে বলে এখানে কি হয়েছে, রাইজে বসছে। কিন্তু খেয়াল করেন এই জায়গায় 5 পয়েন্ট থেকে 6 পয়েন্টে গেছি, কি হলো, ডাটা বেড়ে গেল, বেড়ে যাওয়া মানে ফল হয়েছে, সো এটা ফলে চলে যাবে। 6.35 থেকে 5.96 বিয়োগ দিয়ে আমি কোথায় বসালাম, ফলে বসালাম। 6.35 থেকে 7 পয়েন্ট, আবার কি হলো, বেড়ে গেল, বেড়ে যাওয়া মানে ফলে, তো ফলে ডাটাটা বসালাম বিয়োগ করে। সো এভাবে করে আপনাকে কি করতে হবে, রাইজ এন্ড ফলের ডাটাগুলো বসাতে হবে। রাইজ এন্ড ফলের ডাটাগুলো বসাতে পারলেই আপনার কাজ শেষ। আপনি কি করলেন, সবগুলো যোগ করে টোটাল রাইজ যোগ করলেন, হ্যাঁ, রাইজে যতগুলো মান আছে সব যোগ করলে টোটাল রাইজ বসালেন, ফলের সবগুলো ডেটা যোগ করে টোটাল ফল বসালেন। সো এখানে সেম আগের মতো 4 রিডিং গুলো যোগ করে বসালেন, ব্যাক রিডিং গুলো যোগ করে বসালেন। তাহলে আমি কয়টা পয়েন্ট পেলাম, একটা দুইটা তিনটা চারটা পেলাম। এখন আপনাকে এই রেডিয়াস লেভেল গুলো ফিল আপ করতে হবে। সো রেডিয়াস লেভেল ফিল আপ করবো সব 100 সাপেক্ষে। তো ফল হলে বিয়োগ, রাইস হলে যোগ, আর কিছুই না। রেডিয়াস লেভেল থেকে পরবর্তী ডাটাটা কি হলো, ফল হলো। তাহলে ফল হলে আমি কি করব, 100 থেকে 1.82 বিয়োগ করে মানটা বসাবো। এখন আসেন, আমি 100 দিয়ে তাকাবো না, আগে কি করছি, সবসময় ইনস্ট্রুমেন্টের হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে বিয়োগ করে করে করছি। এখন কিন্তু আমি আর 100 দিকে তাকাতে পারবো না, এখন আমি নতুন রেডিয়াস লেভেল কত পাইলাম, 98.18। সো আমি এখন 98.18 থেকে আমাকে ম্যাথ করতে হবে। 98.18 এর পরে যে রিডিংটা দেখলাম সেটা রাইস হলো, রাইস হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 98.18 প্লাস 0.78, এটা যোগ করলে পাই 0.98। এরপরে কি হলো, আবার রাইস হলো, তাহলে 98.96 প্লাস 1.08, তাহলে পেলাম 100। এরপরে ফল হলো, ফল হলে বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে এটা বিয়োগ করবো, 100.04 থেকে 1.17 বিয়োগ করবো। তাহলে 98 থেকে আবার ফল হলো, তাহলে আবার বিয়োগ করবো, 98.87 প্লাস 37, তাহলে 98.5। 98.5 এর পরে দেখলাম কি হলো, রাইস হলো, তাহলে কি করব, যোগ করব। আবার রাইস হলো, যোগ করব। এটা থেকে এটা যোগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, এভাবে করে আমি কি পেলাম, টোটাল রেডিয়াস লেভেল সব পেয়ে গেলাম। তো ফার্স্ট রেডিয়াস লেভেল, লাস্ট রেডিয়াস লেভেল পেয়ে গেলাম। এখন আমি যে সূত্রে বসাই দিব, আর কোনো কাজ নাই। সূত্র হচ্ছে কি, ব্যাক রিডিং মাইনাস 4 রিডিং। তাহলে ব্যাক রিডিং থেকে 4 রিডিং বিয়োগ করলাম, কত পাইলাম, 0.26। টোটাল রাইস থেকে টোটাল ফল বিয়োগ দিলাম, অর্থাৎ 0.68 থেকে 0.98 বিয়োগ করলে কত হয়, 0.26। হ্যাঁ, এরপর আমার লাস্ট রিডিং থেকে ফার্স্ট রিডিং বিয়োগ দিব, অর্থাৎ 99 এত থেকে 100 বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হয়, 0.26। এখানে মাইনাস আসায় মাইনাস আছে সবগুলোতে, সো মাইনাস লেখার দরকার নেই। সবগুলোই আপনার কিসে চলে আসছে, 0.26 হয়ে গেছে, তার মানে সবগুলো ডিফারেন্স ওকে। সো আমাদের এই ম্যাথটা ওকে, অর্থাৎ রাইস ফলও ঠিক আছে, আবার হাইট অফ ইনস্ট্রুমেন্ট যে করছি এর আগে এটাও ঠিক আছে। তো এইভাবেই করে আপনাকে রাইস ফলের ম্যাথ গুলো করতে হবে, ঠিক আছে। রাইস ফলের ম্যাথ গুলো খুবই ইজি, খুবই ইজি। এই দুইটা ম্যাথ বুঝলে আমরা পরবর্তী যে রাইস ফলের জন্য এই ম্যাথটা দেওয়া আছে এটাও ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। সো এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা। সো ম্যাথের মধ্যে আপনার কিছু ডেটা মিসিং, তো আপনাকে ওই মিসিং ডেটাগুলো বের করতে হবে, ঠিক আছে। তো আমি লেভেল বুকে এই ডেটাগুলা লেভেল বুক থেকে দেখে দেখে বসালাম।
তো এরকম যদি একটা টেবল দেয় আপনাকে আননোন ডাটাগুলো বের করে তারপর হচ্ছে আপনার রাইজ ফল বসিয়ে আপনাকে রেডিউস লেভেলগুলো বের করতে হবে, ঠিক আছে? অথবা আপনাকে ফুল টেবলটা কমপ্লিট করতে হবে। এরকম যদি আপনাকে টেবল দিয়ে দেয় যেখানে কিছু ডাটা মিসিং, আপনার মিসিং ডাটাগুলো কিভাবে বের করবেন, আপনাকে কিছু ওই সেম সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে আমি চলে যাই যেখানে কি কি ডাটা মিসিং একটু দেখি। প্রথমে এখানে দেখি এটা এস এর মতো করে ফিগার হয়ে গেছে। এখানে দেখেন আপনার ব্যাক রিডিং, ইন্টার রিডিং, ফোর রিডিং সবগুলোই আছে। তো এখানে ডাটা আছে, ঠিক আছে। এই ডাটাটা আমরা এখানে কিছু বের করতে হবে না, কিন্তু আপনার এখানে যে ফার্স্ট রেডিউসেবলটা নাই এটা বের করতে হবে। সো আমি যে ব্যাক রিডিং এবং ফোর রিডিং এই দুইটার বিয়োগফল ইকুয়াল টু লাস্ট রিডিং ইকুয়াল টু ফার্স্ট রিডিং, ফার্স্ট অথবা লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল, এই ফার্স্ট রিডিউস লেভেলকে এক্স ধরবো। তো এইভাবেই করে আপনি এখানে এক্স এর মানটা বের করতে পারি, ঠিক আছে? এবার চলে যাই পরবর্তী স্টেশনের জন্য বা পরবর্তী চেঞ্জ পয়েন্টের জন্য। আপনার এই যে ব্যাক রিডিংটা দেওয়া নাই, কিন্তু আপনার ফোর রিডিংটা দেওয়া আছে। তো এই ব্যাক রিডিংটা কিভাবে বের করতে পারি? এক্স ধরবো, তাহলে এক্স মাইনাস 13.21 ইকুয়াল টু লাস্ট রিডিং মাইনাস ফার্স্ট রিডিং, ঠিক আছে? তাহলে এই বিয়োগফল থেকে আপনার এই এক্স এর মানটা বের হয়ে যাবে। পরবর্তীতে চলে যাই, আপনার এখানে ব্যাক রিডিংটা দেওয়া আছে কিন্তু ফোর রিডিংটা দেওয়া নাই, কিন্তু আপনার এখানে ফার্স্ট রেডিউস লেভেল এবং লাস্ট রেডিউস লেভেল এটা দেওয়া আছে চেঞ্জ করার জন্য। সেটা এইভাবে সেম ভাবে করতে পারি, এটাকে এক্স ধরবো। তাহলে আপনার লিখতে হবে এত মাইনাস এক্স ইকুয়াল টু লাস্ট রিডিং মাইনাস ফার্স্ট রিডিং। এভাবে আপনার তিনটা পয়েন্টের জন্য, মানে তিনটা আননোনের জন্য তিনটা ক্যালকুলেশন করে আপনি কি করতে পারেন, এক্স এর মানগুলো বের করতে পারেন। যখন আমি এখানে ইন্টার এবং ব্যাক ফোর রিডিং সব পেয়ে যাব, তখন আপনার কি করতে পারবেন, রাইজ হয়েছে না ফল হয়েছে জিনিসটা বের করে আপনার রেডিউস লেভেলগুলো ইজিলি বের করা যাবে। যেখানে এক্স ধরছে আমরা চলে যাই যে কিভাবে করলো। ওরা প্রথমে 4.2 এত, আচ্ছা ওরা প্রথমে কোনটার জন্য বের করলো? প্রথমে ওরা এটার জন্য বের করলো, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই, প্রথম ম্যাথে কি করছে, 4.25 থেকে 11.78 বাদ দিছে। তাহলে 4.25 ব্যাক রিডিং মাইনাস ফোর রিডিং, ব্যাক রিডিং মাইনাস ফোর রিডিং ইকুয়াল টু আপনার হবে 108.60 মাইনাস এক্স, কারণ এটাকে আমি এক্স ধরছি, আমার এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এর মান আসলো 116.13। 116.13 আমি তাহলে এখানে বসাতে পারবো, যেটা আমার আননোন ছিল 116.13, এটা আমি কি করলাম, এক্স এর মান থেকে দেখে বসাই দিলাম, শেষ। এখন দেখেন, তাহলে আমি এক্স এর মানটা বসা দিলাম, আমার একটা আননোন বের হয়ে গেল। পরবর্তী ক্যালকুলেশন চলে যাবে এটার জন্য। সো আমার এখানে ব্যাক রিডিংটা আমি জানি না, এটাকে এক্স ধরলাম। তাহলে এক্স মাইনাস 13.21 ইকুয়াল টু 105.60 মাইনাস 108.60। তাহলে এই যে দেখেন যেটা বলছি, এক্স মাইনাস এত ইকুয়াল টু এত করে আপনাকে কি করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মান আপনার কত আসে, এক্স এর মান আসে আপনার এটার জন্য এক্স এর মান আসে কত, এইটা ইকুয়াল টু এখানে লিখে না, এটা একটু লিখে রাখবেন। এটার মান আসে আপনার 10.21, ঠিক আছে? কত আসে, 10.21। তো এখানে এক্স এর মান এক্স ইকুয়াল টু 10.21 লিখে রাখবেন। এভাবে করে আমি কি করলাম, এই আননোনটা পেলাম। এখন চলে যাব পরবর্তীতে, যেটা আমাদের জানা নাই, সেটা হচ্ছে ফোর রিডিং। তাহলে কিভাবে বের করবো, এটাকে এক্স ধরবো। 7.24 মাইনাস এক্স ইকুয়াল টু 103.75 মাইনাস 105.50। তাহলে এটাকে এক্স ধরলাম, এক্স এর মান আসলো 9.90। সো এখানে আমি 9.90 বসাই দিলাম। তো 9.90 বসাই দিলাম, তার মানে আমার এখন পুরো ডাটাগুলো আমি পেয়ে গেলাম, ঠিক আছে? ব্যাক রিডিং ফোর রিডিং সবগুলো পেয়ে গেলাম। তো সবগুলো মান বসাইয়ে আমাকে কি করতে হবে, এই টেবলটা ফিল আপ করতে হবে। তো আমরা রাইজ ফল হিসাব করব, এটা থেকে এটা মান বেড়ে গেছে, তার মানে রাইজ হয়েছে, বিয়োগ করে আমি মানটা সরি, এটা থেকে এটা মান বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে ফল হওয়া, ফল হলে আমি মানটা বিয়োগ করে বসাই দিলাম। 7.8 থেকে 4.8 বিয়োগ করে ফলে বসালাম। পরবর্তীতে আবার বেড়ে গেছে, তার মানে ফল হয়েছে 9.8 থেকে 7 বিয়োগ দিয়ে আমি মানটা বসালাম। পরবর্তীতে 9.8 থেকে 11 পয়েন্ট, তার মানে আবার ফল হয়েছে, তো ফলের মানটা বসাইলাম। এখন চলে যাবো এখানে 10 থেকে কোথায় আসে, 5-এ। তাহলে এটা কি কমে গেছে না, কমে যাওয়া মানে রাইজ হওয়া। তাহলে 10 থেকে 5 বিয়োগ করে আমি এখানে 4.8 বিয়োগ বসালাম। এখন 5 থেকে আবার 9-এ 5 থেকে আবার 4-এ আসছে, তার মানে কি হয়েছে, আবার রাইজ হয়েছে। তাহলে বিয়োগ করে মানটা কত বসালাম, 0.8-এ। আবার দেখেন 4 থেকে 13 আসছে, তার মানে কি মান বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে ফল হয়েছে। 13 থেকে 4 পয়েন্ট বাদ দিয়ে আপনার মানটা এখানে বসালাম 8.25। এরপরে আবার 7 থেকে 6-এ আসলাম, তার মানে আমার কমে গেছে, মানে রাইজ হয়েছে। তাহলে 7 থেকে এত বিয়োগ দিয়ে মানটা এখানে বসালাম। 6 থেকে 9-এ আসছি, তার মানে বেড়ে গেছে, তার মানে ফল হয়েছে। 9 থেকে 6 বাদ দিয়ে মানটা আমি ফলে বসালাম। এরপরে আবার কি হলো, আপনার একটু আসলাম, আমার মানটা বসালাম, এরপর আপনার রাইজ ফলের হিসাব শেষ।
এখন রাইজ ফলের হিসাব যখন শেষ, আমি তো ফার্স্ট রিডিউস লেভেলটা বের করেছি প্রথম ক্যালকুলেশন থেকে। তো এটা থেকে ফল হলে কি হবে, বিয়োগ হবে, মানটা বসালাম। আবার এটা থেকে ফল হয়েছে, তার মানে 112 থেকে 2 বাদ দিয়ে মানটা বসালাম, রেডিউস লেভেল পেলাম। আবার ফল হয়েছে, তার মানে 110 থেকে এত বিয়োগ দিয়ে কি এই মানটা বসালাম, তার মানে আমি রেডিউস লেভেল সব পেয়ে গেলাম। এখন চলে আসি, আমাকে কি করতে হবে, এর পরবর্তীতে কি হয়েছে সেটা দেখতে হবে, ঠিক আছে। এর পরবর্তী রাইস হয়েছে, তার মানে 108 থেকে এই এই মানটা কি হবে, যোগ হবে, যোগ করে আমি মানটা বসালাম। এরপর আবার রাইজ হয়েছে, তার মানে 112 সাথে 0.8 যোগ করে আমি এখানে মানটা বসালাম। এরপর ফল হয়েছে, তার মানে 113 থেকে এটা বিয়োগ দিয়ে মানটা বসালাম। এরপরে আবার রাইজ হয়েছে, 105 সাথে এটা যোগ করে মানটা বসালাম। এরপরে ফল হয়েছে, এর থেকে বিয়োগ দিয়ে মানটা বসালাম। সো আমি ফার্স্ট রেডিউস লেভেল, লাস্ট রেডিউস লেভেল টোটাল বের করে ফেললাম। টোটাল ফলটা যোগ করলাম, টোটাল রাইজটা যোগ করলাম, টোটাল ফোর রিডিং যোগ করলাম, টোটাল ব্যাক রিডিং সব যোগ করলাম। সো আমি টুকরাগুড়ি টেবল সবকিছু ক্যালকুলেশন করে ফেলছি। এখন আপনাকে দেখাতে হবে কি ওইটা ওকে আছে কিনা। তাহলে ব্যাক রিডিং 21 থেকে আপনার 34 বাদ দিবেন, বাদ দিয়ে আপনার মান আসে এত 12 এত, মাইনাসটা লেখার দরকার নেই, ঠিক আছে। এরপর আপনার কি করতে হবে, টোটাল রাইস মাইনাস টোটাল ফল, তাহলে 5 থেকে 17 বাদ দিবেন, বাদ দিয়ে মানটা বসালেন। এরপর লাস্ট রিডিং মাইনাস ফার্স্ট রিডিং, 103 থেকে 116 বাদ দিয়ে মানটা বসালেন। তাহলে দেখেন সবগুলা মান সেম চলে আসছে, ঠিক আছে। সবগুলো মান যদি সেম চলে আসে তাহলে বলবেন যে ঠিক আছে আপনার ম্যাথ ওকে, আর যদি ওকে না থাকে তাহলে বলবেন নট ওকে, বা শেষ। সো আমরা রাইস ফল হাইট অফ ইনস্ট্রুমেন্টের ম্যাথ করে ফেললাম, ঠিক আছে। বই আরো কিছু প্র্যাকটিস আছে, এগুলো দেখে দেখে করবেন, করার চেষ্টা করবেন। এখন আমরা চলে যাব লেভেলিং অপারেশন কিভাবে করে, এটা অলরেডি আমরা আগে ডিসক্রাইব করে ফেলছি, কিভাবে কেমনে বসিয়ে চেঞ্জ পয়েন্ট বের করতে হয়। তো এর আগের ম্যাথ একটা খেয়াল করেন, আপনার এখানে এই পয়েন্টটা যেখানে ব্যাক রিডিং ফোর রিডিং একই সাথে থাকে ওই পয়েন্টটাকে বলা হয় চেঞ্জ পয়েন্ট। যেখানে আপনার ব্যাক রিডিং ফোর রিডিং একসাথে থাকে ওটাকে বলা হয় চেঞ্জ পয়েন্ট। সো রিমার্কসে আপনার এখানে কি বলতে হবে, চেঞ্জ পয়েন্ট বলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনার প্রথমে কি রেডিউস লেভেলটা দেওয়া ছিল না, সো এখানে আপনি এই জন্য এটাকে বেঞ্চমার্ক বলতে পারতেছেন না, ঠিক আছে। যদি দেওয়া থাকতো তাহলে এটা বেঞ্চমার্ক হয়ে যেত। সো এখানে এগুলোর কথা বলছে, কিভাবে আমরা ইনস্ট্রুমেন্ট শিফট করে কিভাবে পয়েন্ট গুলো নিলাম, এগুলো অলরেডি আগে ডিসক্রাইব করে ফেলছি। লেভেল বুকটা কি, আমি ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো পাচ্ছি সেটা যে বুকে লিখবো সেটাকে বলা হচ্ছে লেভেল বুক, ঠিক আছে। তার পারপাসটা কি, লেভেলিং এর পারপাস তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আমাদের গ্রাউন্ডটা আন্ডুলেশন আছে কিনা, ঠিক আছে, তাহলে উঁচু নিচু আছে কিনা, এই জিনিসগুলো বের করার জন্য আমাকে লেভেলিং করতে হয়, বিশেষ করে রেলওয়ে ওয়ার্ক, রোডের জন্য, ক্যানেল ইরিগেশনের জন্য, সাওয়ার লাইনের জন্য বা ওয়াটার লাইনের জন্য আপনাকে কি করতে হবে, লেভেলিংটা করতে হবে, ঠিক আছে। মানে কি পরিমাণ মাটি কাটতে হবে, মেইনলি ওই মাটি কাটার পারপাসের জন্য কি করতে হবে, লেভেলিং করা দরকার। তারপর হচ্ছে টু ডিটারমাইন দ্য এরিয়া অফ কন্ট্রোল ম্যাপ, মানে আমি একটা ক্যাচমেন্ট এরিয়া বা একটা রিজার্ভের এরিয়ার জন্য আমি একটা কন্ট্রোল ম্যাপ যদি আঁকতে যাই, আমাকে কি করতে হবে, লেভেলিং করতে হবে, লেভেলিং করে কন্ট্রোল ম্যাপ রেডি করা যায়, ঠিক আছে। টু হেল্প ইন সেটিং আউট দ্য ফরমেশন লেভেল অফ রোড, অর্থাৎ রোড, ক্যানেল এবং সাওয়ার লাইনের জন্য আমি যদি সেটিং করতে চাই, অর্থাৎ আমি যদি এটা ফরমেশন করতে চাই ঠিক মতো, তখন কি করতে হবে, লেভেলিং করতে হবে। তো এই তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে আর কি। এখন চলে যাব আমরা রাইজ এন্ড ফল মেথড, হাইজ ইনস্ট্রুমেন্ট করবো, তো আরেকটা মেথডে চলে আসবো, সেটা হচ্ছে কার্ভেচার। লেভেলিং এর জন্য কার্ভেচার ইফেক্টটা কি সেই জিনিসটা আমরা একটু ফিগার থেকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখন আমি এ পয়েন্টে আমার কি করলাম, এ পয়েন্টে আমার মেশিনটা তাক করলাম। এখন আমার সি তে রিডিং নিতে হবে, সি পয়েন্টে কি নিতে হবে, রিডিং নিতে হবে। তো আমার এটা অনেক ডিস্টেন্স, এটা মনে করেন পৃথিবী, পৃথিবী তো আপনার গোল হয়, আমি এটা অনেক দূরে, আমি একটা পয়েন্টে কি করবো, আমি একটা পয়েন্টে ডেটা নিব, কিন্তু পৃথিবী গোল হওয়াতে অথবা ওই জায়গাটা এইভাবে ওই কার্ভ শেপ হওয়াতে আপনার রিডিংটা আসলো বি পয়েন্টে, কিন্তু রিডিংটা আসা দরকার ছিল সি পয়েন্টে। সো আপনার এটাকে বলা হয় কার্ভেচার ইফেক্ট, অথবা এই কার্ভেচারটা আপনাকে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে বি থেকে সি পয়েন্টে অর্থাৎ টোটাল এইচ এর যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় কার্ভেচার ইফেক্ট। আপনাকে সি পয়েন্টে রিডিং নিতে হবে, কিন্তু আপনার লেভেল মেশিনের রিডিং আসলে বি তে, অর্থাৎ এখানে কি পরিমাণ এরর হলো, তাহলে এই এররটাকে বলা হচ্ছে কার্ভেচার ইফেক্ট, ঠিক আছে। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্সটাকে ছোট হাতের এল বলা হচ্ছে, এল, হ্যাঁ, টোটাল লাইন কত, আর সি পয়েন্টে যে রিডিংটা নিলাম ওই বিসি এর রিডিংটাকে এইচ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কেন হয় আমরা ফিগার দেখে বুঝি। মেইনলি কার্ভেচার ইফেক্টটা হয়, আমি যদি আমার মেশিনটা এখানে বসালাম, আমার পৃথিবী সারফেসটা যদি নিচের দিকে চলে যায়, অথবা আপনার এই জায়গায় যদি কার্ভ লাইন হয়ে নিচের দিকে চলে যায়, এরিয়াটা যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার হরিজন্টাল লাইন অফ কলিমেশনটা হয়ে যাচ্ছে বি তে, আপনি রিডিংটা পাচ্ছেন বি তে, ঠিক আছে। কিন্তু আপনার রিডিংটা আসার কথা কোথায়, সি তে। লেভেল মেশিন তো সবসময় ভার্টিক্যালি আপনাকে কি দিবে, রিডিংটা দিবে। আপনার এটা তো যদি সি তে নিতে যান, তাহলে লেভেল মেশিনটাকে কি করতে হবে, আপনার অ্যাডজাস্টমেন্টটা না রেখে ফেলতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট না রেখে ফেললে আপনার রিডিং ঠিক মতো আসবে না।
তো আপনার পয়েন্ট আসার কথা সি পয়েন্টে, কিন্তু এখন হয়ে গেল কোথায়, বি পয়েন্টে। তাহলে এই যে বিসি যে কারেকশনটা, বিসি যে ইরোরটা, এটাকে বলা হচ্ছে কি, কার্ভেচার ইফেক্ট। সো এখন এই কার্ভেচার ইফেক্টটা কি করতে হবে, আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো ওরা ক্যালকুলেশন করে যে পরিমাণ ইরোরটা হলো সেটাকে বলা হচ্ছে এল স্কয়ার বাই ডি অথবা এল স্কয়ার বাই টুয়াইস আর। এখানে ডি বা আরটা হচ্ছে পৃথিবীর ডায়ামিটার, ঠিক আছে। এটা ওরা মানটা বসিয়ে, ওরা আর এর বা ডি এর মানটা বসিয়ে ওরা কি করলো, ওরা একটা ফর্মুলা দাঁড় করালো, যেটা হচ্ছে 2/3 এল স্কয়ার। এখানে মনে রাখতে হবে এলটা মাইলে আছে, কিসে আছে, এলটা মাইলে। তো এলটা সবসময় মাইলে বসাতে হবে, ঠিক আছে। এল এর মান যদি ফিটে দিয়ে দেয়, ফিট থেকে কনভার্ট করে কিসে নিয়ে যেতে হবে, মাইলে। তাহলে এল এর মান যদি মাইলে বসাই, আমি এইচটা পাবো কিসে, ফিটে। এটাই কিন্তু হচ্ছে এই ফর্মুলার একটা বিশেষত্ব আর কি, ঠিক আছে। এল এর মান মাইলে বসাবো, কিন্তু যে হাইটটা, যে কার্ভেচার ইফেক্টটা আসবে সেটা কিসে আসবে, ফিটে আসবে। এই লাইনটা এখানে বলা হলো, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমি যে অবজার্ভ রিডিংটা পাইলাম, স্টাফ রিডিং, ওটা থেকে আমি কার্ভেচার ইফেক্টটা বাদ দিব। আর কার্ভেচার ইফেক্টের মান কত, 2/3 এল স্কয়ার, 2/3 এল স্কয়ার, বাস শেষ। এটা ছিল কি, কার্ভেচার ইফেক্ট। তাহলে আমরা কার্ভেচার ইফেক্ট কি সেটা জানলাম। কার্ভেচার ইফেক্টটা কি আবার আমরা যদি একটু রিভাইজ দিই, আমার রিডিংটা হওয়ার কথা কোথায়, বি পয়েন্টে, কিন্তু আমি রিডিংটা, সরি, আমার রিডিংটা হওয়ার কথা সি পয়েন্টে, কিন্তু এই যে ঢালটা এটা নিচে নেমে যাওয়াতে, ওই জায়গার মাটি নিচে হয়ে যাওয়াতে আমার পয়েন্টটা আমি পেলাম কোথায়, বি পয়েন্টে। তো আমাকে এই যে বি থেকে সি এই জিনিসটা কারেকশন করতে হবে, এটাকে বলা হচ্ছে কি, কার্ভেচার ইফেক্ট। এই কার্ভেচার ইফেক্টের মান আসে আপনার 2/3 এল স্কয়ার। এল এর মানটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্সের মান এল, এলটা কিসে বসাতে হবে, এলটা মাইলে বসাতে হবে, ঠিক আছে, বাস একটুকে। তাহলে আমরা কার্ভেচার ইফেক্ট পেলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো রিফ্লেকশন ইফেক্টটা কি। জিনিসটা সেম, আপনার কার্ভেচারটা হবে নিচে নিচে, যখন পৃথিবী বা যখন ওই ওই জায়গার লেভেলটা, ওই জায়গার সারফেসটা যখন নিচে হয়ে যাবে, তখন যে ইয়রটা হবে সেটা হচ্ছে কার্ভেচারের জন্য। আর ওই জায়গাটা যদি উঁচু হয়ে যায়, ওই জায়গা যদি উঁচু হয়ে যায়, তখন যে ইফেক্টটা আসবে সেটাকে বলতেছে রিফ্লেকশন ইফেক্ট, ঠিক আছে। তাহলে দুই ধরনের ইফেক্ট আমরা পাই, একটা হচ্ছে কার্ভেচার আর একটা হচ্ছে রিফ্লেকশন। তো দেখেন আপনার ফিগারটা দ্বারা বোঝা যাচ্ছে ওই জায়গাটা হালকা উঁচু হয়ে গেছে। তো উঁচু হয়ে যাওয়াতে আপনার কি হলো, আপনার রিডিংটা আসলো কোথায়, আপনার রিডিং আসার কথা কোথায়, রিডিং আসার কথা বি পয়েন্টে, কিন্তু আপনি রিডিংটা পেলেন সি পয়েন্টে, ঠিক আছে। তাহলে এই যে বিসি ইফেক্টটাকে কি করতে হবে, বিসি ইরোরটাকে আপনাকে মিনিমাইজ করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার বিসি, অর্থাৎ বিসি যে ইরোরটা, ওটাকে আপনাকে যোগ করতে হবে। আর আগে যেটা করছিলাম, আগে কার্ভেচারের জন্য যেটা পাইছি সেটা বিয়োগ করছি, খেয়াল করেন। কার্ভেচারেরটা কি করছি, বিয়োগ করছি। আর রিফ্লেকশন যেটা, সেটা কি করব, যোগ করব। এখন রিফ্লেকশনের মানটা কত সেটা কিভাবে বের করব, আমরা যে অরিজিনাল কার্ভেচারের মান পাইছি সেটার 1/7 হচ্ছে, সেটার 1/7 হচ্ছে রিফ্লেকশন ইফেক্ট। তাহলে কার্ভেচারের জন্য মান পাইছিলাম 2/3 এল স্কয়ার। তাহলে যে দেখি কার্ভেচারের জন্য মান পাইছিলাম কি, 2/3 এল স্কয়ার। এটার 1/7 হচ্ছে আপনার রিফ্লেকশন ইফেক্ট। তাহলে এটার সাথে 1/7 গুণ করে দিলে কি পেয়ে যাব, রিফ্লেকশন ইফেক্ট পেয়ে যাব। তাহলে 2/21 এল স্কয়ার হচ্ছে কিসের ইফেক্ট, রিফ্লেকশন ইফেক্ট। সো রিফ্লেকশন ইফেক্ট হলে আপনাকে কি করতে হবে, ওই ডাটাটা যোগ করতে হবে, আর কার্ভেচার ইফেক্ট হলে ওই ডাটাটা মাইনাস করতে হবে। সো আমি এই জায়গায় লসাগু নিয়ে টোটালি যেটা বের করলাম, এই জায়গার লসাগু নিয়ে আমি বের করলাম 12/21 এল স্কয়ার। সো এটা এই জায়গার লসাগু নিয়ে কি করলাম, 12 বাই মানে কার্ভেচার এবং কি আপনার রিফ্লেকশন দুইটাই লসাগু নিলে আসে 12/21, অর্থাৎ এটাকে কাটাকাটি করলে আসে 4/7 এল স্কয়ার। তো এই জিনিসটা কি করতে হবে, আপনার অবজার্ভ রিডিং থেকে মাইনাস করতে হবে। তাহলে যে রিডিংটা ছিল সেই রিডিং থেকে কি করে দিব, মাইনাস করে দিব। এভাবে করে আমি স্টাফ রিডিং কারেক্ট করতে পারবো, ঠিক আছে। তার মানে দুইটা রিডিং আমরা পেলাম, একটা হচ্ছে কি কার্ভেচারের জন্য, আর একটা কিসের জন্য, রিফ্লেকশনের জন্য। সো আমি যদি একটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে কি, আমি একটা লেভেল এখানে বসালাম, হ্যাঁ, সি পয়েন্টে। এখন আমি সি এর জন্য ডিস্টেন্স হলো কত, 2200 ফিট, ঠিক আছে। আর সি থেকে বি পর্যন্ত টোটাল লেন্থ হচ্ছে 4500 ফিট, ঠিক আছে। তাহলে 4500 ফিট আর 82 ফিট এখানে সুন্দর করে ফিগারে ড্র করে দিব। তারপর আমাকে বলা হলো যে এতে রিডিং যখন নিয়েছি তখন 4.98 ছিল, তাহলে এখানে ডাটাটা ছিল 4.98। আর বিতে যখন রিডিং নিয়েছি তখন হয়েছে কত, 12.76। তো আমাকে এখানে বের করতে হবে থ্রু ডিফারেন্স কত, এবং বিতে থ্রু ডিফারেন্স কত সেটা বের করো। সো আমাকে এখানে বলে দিবে না যে এটা কার্ভেচার ইফেক্ট হয়েছে নাকি কি ইফেক্ট হয়েছে, আপনার রিফ্লেকশন ইফেক্ট হয়েছে। তো আমি ওভারঅল কম্বাইন্ড ইফেক্ট হিসেবে এটাকে কারেক্ট করব, হিসেবে কম্বাইন্ড ইফেক্ট হিসেবে, ঠিক আছে। তো কম্বাইন্ড ইফেক্টটাকে কি বলা হচ্ছে, এই যে 4/7 এল স্কয়ার, এখানে কার্ভেচারও আছে, রিফ্লেকশন আছে। সো আমাকে এই কারেকশনের মানটা বের করতে হবে, ঠিক আছে, 4/7 এল স্কয়ার। সো যখন আমি পয়েন্টের জন্য কারেকশন বের করতে যাব, তখন আপনার ডিস্টেন্স নিতে হবে 2200।
যখন বি পয়েন্টের জন্য আমি কারেকশন বের করতে যাব তখন ডিস্টেন্স নিতে হবে কত 4500। তাহলে আমি ফর্মুলা লিখবো 2200 ফিটের জন্য, অর্থাৎ যখন আমি এ পয়েন্টের জন্য রিডিং বের করব 2200 ফিটের জন্য কারেকশন হবে 4/7 এল স্কয়ার। তো আমি একটু আগে বলেছিলাম যে এল এর মানটা কিসে কিসে বসাতে হবে, মাইলে। তো আমি 2200 কে যদি আমি 52800 দ্বারা ভাগ দেই তাহলে কিসে চলে যাবে, সেটা মাইলে কনভার্ট হয়ে যাবে। তো আমি এল এর মানটা মাইলে বসালাম। তো ফর্মুলা করে আমার কত আসে, অ্যাবাউট 0.10 ফিট কি আছে কারেকশন আসে। সো আমাকে পয়েন্টে কি করতে হবে, 0.10 ফিট কারেকশন করতে হবে। তাহলে আমার পয়েন্টে অবজার্ভ রিডিং ছিল 4.98। 4.98 থেকে আমি কি করলাম, কারেকশনটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কি পেয়ে গেছি, মানে কারেক্টেড স্টাফ রিডিং পেয়ে গেলাম। ঠিক আছে, তো এ পয়েন্টের ক্যালকুলেশন করলাম। সেম ভাবে বি পয়েন্টের জন্য করতে হবে। বি পয়েন্টের জন্য আমার টোটাল লেন্থ 4500। সো আমি এল এর জায়গায় কি বসালাম, 4500 ডিভাইডেড বাই এত। এটা কেন করলাম, এটাকে মাইলে কনভার্ট করার জন্য। তো মাইলে কনভার্ট করে আমি কারেকশনটা কত পেলাম, 0.415 ফিট কিসে পেলাম। আর আনসার সবসময় এখানে এই কারেকশনের মান ফিটে আসবে, এটা সবসময় এটা মাথায় রাখতে হবে। আমি এটা মাইলে বসালে কারেকশনের মানটা কিসে আসবে, ফিটে। তো ফিটে আসার পর আমি কি করলাম, অবজার্ভ রিডিং পেলাম 12.76। এটা থেকে আমি ওই কারেকশনের মানটা, এখান থেকে যে কারেকশনটা বের হলো 0.415, এটা বাদ দিয়ে কি করলাম, আমি কারেক্টেড রিডিং বের করে ফেললাম। সো এটা হচ্ছে আমার কারেক্টেড রিডিং, এটা হচ্ছে আমার কারেক্টেড রিডিং। আমাকে বের করতে বলছে ট্রু ডিফারেন্স। ট্রু ডিফারেন্স মানে দুইটা কারেক্টেড রিডিং এর বিয়োগফল। সো এটাই বুঝতে হবে যে ট্রু ডিফারেন্স মানেটা কি, এটার কারেক্টেড রিডিং মাইনাস এটার কারেক্টেড রিডিং। অর্থাৎ আমি কি করলাম, আমি বি আর এ এর ডিফারেন্সটা বের করলাম। তো বি আর এ এর কারেক্টেড রিডিং এর ডিফারেন্স বের হলো কত, 7.465। বাস শেষ, অঙ্কটা খুব সিম্পল। এ পয়েন্টে কারেকশন বের করছি, স্টাফ রিডিং থেকে বাদ দিলাম। বি পয়েন্টে কারেকশন বের করছি, স্টাফ রিডিং থেকে বাদ দিলাম। তো ওই দুইটা কারেক্টেড রিডিং থেকে একটা অপরের বিয়োগ করলাম, কি পেয়ে গেলাম, ট্রু ডিফারেন্সটা বের করে ফেললাম, শেষ। এখন আমি ডিফারেন্ট টাইপস অফ লেভেলিং এর সংজ্ঞাগুলো দেখবো, কি কি টাইপের লেভেলিং আসলে আছে। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল লেভেলিং, চেক লেভেলিং, প্রোফাইল বা লংজিটিউডিনাল লেভেলিং, ক্রস সেকশনাল লেভেলিং, রেসিপ্রোকাল লেভেলিং, কন্টুরিং, ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং, প্রিসাইজ লেভেলিং, ব্যারোমেট্রিক লেভেলিং, হাইপোসমেট্রি এক ধরনের লেভেলিং। সো আমরা অনেকগুলো লেভেলিং সম্পর্কে এখানে জানলাম। এখানে আমরা বেসিক্যালি কন্টুরিংটা নিয়ে দেখবো, ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিংটা নিয়ে দেখবো, রেসিপ্রোকাল লেভেলিংটা নিয়ে দেখবো। তো বই পড়বেন, যাদের কাছে বই আছে, বই আরো ডিটেলস আছে লেভেলিং এ, সবকিছু জানতে হবে। তো রেসিপ্রোকাল লেভেলিংটা কি, এটা নিয়ে আমরা এখন জানবো। রেসিপ্রোকাল লেভেলিংটা হচ্ছে যখন মাঝখানে একটা নদী চলে যায়, ক্যানেল চলে যায়, তখন এই যে দুই পাড়ের যে এক্সাক্ট ডিফারেন্সটা, সেটাই রেসিপ্রোকাল লেভেলিং দিয়ে বের করতে হয়। সো আমি এই পারে লেভেলিং মেশিনটা বসালাম একবার, আমি এ পয়েন্টে একটা ডেটা নিলাম, ঠিক আছে, এ পয়েন্টের এই ডেটাকে H1 বলা হচ্ছে। সেম ভাবে আমি বি পয়েন্টের জন্য আমি একটা ডেটা নিলাম, এটাকে বলা হচ্ছে H2। তো লেভেল মেশিনটা এখানে বসিয়ে এ পয়েন্টে H1 বের করলাম, বি পয়েন্টে H2 বের করলাম, এটা ছিল একটা প্রসেস। এখন আমি লেভেল মেশিনটা ওই পারে নিয়ে গিয়ে আমি কি করলাম, সেম ভাবে এ পয়েন্টে আরেকটা ডেটা নিলাম, সেটাকে H4 বলা হচ্ছে। আর বি পয়েন্টে আরেকটা ডেটা নিব, সেটাকে H3 বলা হচ্ছে। সো আমি কি করলাম, আমি টোটাল 4টা ডেটা পেলাম। সো আমার এই 4টা ডেটা দিয়ে আমি কি বের করতে পারি, আমি এক্সাক্ট ডিফারেন্সটা বের করে ফেলতে পারবো এই দুই পারের, ঠিক আছে। সো আমাকে একটা ফর্মুলা শিখতে হবে এটার জন্য। ফর্মুলাটা হচ্ছে এ বি এর ডিফারেন্স। এ বি এর ডিফারেন্স হচ্ছে d1 প্লাস d2, এখানে d2 হবে, ঠিক আছে, d1 প্লাস d2 ডিভাইড বাই 2। অর্থাৎ আমাকে d1 বের করতে হবে আগে, d2 বের করতে হবে, এরপর দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন d1 কি, d1টা হচ্ছে আমি যে প্রথম রিডিংটা নিলাম বি পয়েন্টে, ওই দুইটার ডিফারেন্স। আর ডিটা হচ্ছে দ্বিতীয় যে রিডিংটা নিলাম, ওই দুইটার ডিফারেন্স, ঠিক আছে। তাহলে যে প্রথম রিডিং নিলাম H1 এবং H2, এই দুটাকে বিয়োগ করে d1 বের করবো। পরবর্তী রিডিং নিলাম H4 এবং H3, এই দুটাকে বিয়োগ করে d2 বের করবো, ঠিক আছে। সো রেসিপ্রোকাল লেভেলিং এর জন্য একটা ম্যাথ আমরা যদি করতে যাই, প্রথমে বলা হলো যে আমি একটা লেভেল মেশিন সি তে স্থাপন করলাম, আমি H1 বের করলাম এর জন্য এত, আর H2 বের করলাম বি এর জন্য এত। সো H1 এর মান এত আর H2 এর মান এত গেল। এখন আমি লেভেল মেশিনটাকে ওই পারে নিয়ে গিয়ে ডি তে স্থাপন করলাম, হ্যাঁ। তো আমি সেম ভাবে আমি এতে স্থাপন করে আমি H4 এর মান পেলাম কত, 4.96, আর H3 এর মান পেলাম কত, 4.18। এই ফিগারটার সাথে মিলিয়ে রেখে ম্যাথটা বোঝার চেষ্টা করবেন। তো যখন আমি ডি তে স্থাপন করলাম, এতে রিডিং পেলাম H4 ইকুয়াল টু এত, আর বি তে রিডিং পেলাম H3 ইকুয়াল টু এত, শেষ। এখন আমাকে d1 এবং d2 বের করতে হবে। তো d1 এর ইয়া ছিল কি, h1 মাইনাস h2, প্রথম দুইটা রিডিং এর বিয়োগফল। তো বের করলাম। সেম ভাবে আমি
কি করলাম, আমি D2 বের করলাম, সেকেন্ড যে রিডিং ওই দুইটা রিডিং এর বিয়োগফল হচ্ছে কি D2। তো এই দুইটা রিডিং বের করে ফেললাম D1 D2। তো আমার অ্যাকচুয়াল ডিফারেন্সটা হবে কি তাহলে D1 প্লাস D2 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল ডিফারেন্স, এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ডিফারেন্স। এখন আমার আমার কথা সেটা হচ্ছে আমি এটা কি যোগ করব নাকি বিয়োগ করব অ্যাকচুয়াল রিডিং এর সাথে, বা আমাকে কি দিয়ে আছে আরেকটা পয়েন্ট আমরা এখানে মিস করছি, আমাকে বি পয়েন্টের জন্য রেডিয়াস লেভেল দিয়ে আছে, আমাকে এ পয়েন্টের রেডিয়াস লেভেল বের করতে হবে। ঠিক আছে, ট্রু ডিফারেন্স তো বের করছি, একটু কিন্তু আমার কাজ নাই, আমাকে বি পয়েন্টের জন্য রেডিয়াস লেভেল দিয়ে আছে, কোন পয়েন্টের জন্য বি পয়েন্ট, আমাকে এ পয়েন্টের জন্য বের করতে হবে। সো আমাকে কি করতে হবে এখন তাহলে রেডিয়াস লেভেল বের করতে হবে। ঠিক আছে, কোন পয়েন্টের জন্য রেডিয়াস লেভেল আমাকে দেওয়া আছে, এখানে আমাকে বি পয়েন্টের জন্য দেওয়া আছে, এ পয়েন্টের জন্য রেডিয়াস লেভেল কত হবে সেটা বের করতে হবে। সো আমি প্রথমে এই ডাটা থেকে আগে দেখবো যে আমার রাইজ হয়েছে নাকি ফল হয়েছে। আমি দেখলাম যে এ পয়েন্টে যে রিডিং এটার চাইতে বি পয়েন্টের রিডিং কমে গেছে। তো আমরা জানি যখন রিডিং কমে যায়, রিডিং কমে যাওয়া মানে কি ওই জায়গাটা উঁচু হয়ে যাওয়া, তার মানে ওই জায়গায় কি হয়েছে, ওই জায়গায় রাইজ হয়েছে। ঠিক আছে, তাহলে এ থেকে বি পয়েন্টে আসলে কি হয়, রাইজ হয়েছে আমার। ঠিক আছে, রাইজ হলে তাহলে কি করতে হবে, রাইজ হলে তাহলে এ, সো দা লেভেল এ ইজ লোয়ার দেন বি, তার মানে আমার বি চাইতে এটা নিচু স্থানে আছে। ঠিক আছে, তাহলে বি চাইতে এ লোয়ারে আছে, এই কথাটা বললাম। তাহলে আমাকে কি করতে হবে, আমি যে ট্রু ডিফারেন্সটা বের করছি এই ট্রু ডিফারেন্সটা কি করতে হবে, বি এর রেডিয়াস লেভেল থেকে বাদ দিব, কারণ এটা কি কোথায় আছে, এটা বি এর চাইতে নিচু স্থানে আছে। কেমনে, এ থেকে বি এর দিকে রাইজ হয়, রাইজ মানে এ থেকে বি এর দিকে উঁচু হয়ে গেছে। তো বি থেকে কি হচ্ছে, এ হচ্ছে নিচে আছে, তাহলে বি এর যে রেডিয়াস লেভেল দেওয়া আছে ওই রেডিয়াস লেভেল থেকে কি করতে হবে, ওই ট্রু ডিফারেন্স যেটা ওটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বি এর রেডিয়াস লেভেল থেকে ট্রু ডিফারেন্স বাদ দিলে আমি কি পেয়ে যাব, এর জন্য রেডিয়াস লেভেল পেয়ে যাব, বাস শেষ। তাহলে যদি আমার এটা বি এর মান যদি বড় হতো তাহলে ওই জায়গায় ফল হতো, ওই জায়গায় ফল হলে তাহলে এ থাকতো কি উঁচু স্থানে, আর যদি উঁচু স্থানে থাকতো তখন আমাকে কি করতে হতো, তখন আমাকে এই রেডিয়াস লেভেলটা যোগ করতে হতো। ঠিক আছে, বাস শেষ। তাহলে আমরা রেসিপ্রোকালের ম্যাথটা করে ফেললাম। এখন আমরা দেখবো যে কি কি কারণে লেভেলিং এর এরর গুলা হয়। ঠিক আছে, কি কারণে লেভেলিং এর এরর গুলা হয় সেগুলো দেখতে হবে। যদি আমি অ্যাডজাস্টমেন্টটা যদি পারফেক্টলি না করি ইনস্ট্রুমেন্টের, যদি আমি ফোকাসিং ঠিক মতো না করি, বাবার টিপ যদি ঠিক মতো না বসাই, ঠিক আছে, যদি আমি দেখাতে ভুল করি, তারপর মানে ফল্টি সাইটিং, সেটেলমেন্ট অফ দ্য লেভেল, যদি লেভেলে সেটেলমেন্ট হয়ে যায়, স্টাফের যদি সেটেলমেন্ট হয়ে যায়, ঠিক আছে, যদি মাটিতে ফলটা ঢুকে যায় এটাকে বলে সেটেলমেন্ট। তারপর যদি কার্বেশন রিফ্লেকশনের এই ইফেক্ট গুলো থাকে, যদি উইন্ড থাকে, টেম্পারেচারের যদি ইফেক্ট থাকে, অনেক সময় যখন বেশি গরম পড়ে বা বেশি শীত পড়ে তখন আমরা কি রিডিং গুলো ঠিক মতো নিতে পারি না। তো আর ফল্টে রিডিং নিলে, ঠিক আছে, যেমন ব্যাক রিডিং, ফোর রিডিং, এগুলো যদি আমরা ভুল নাম্বার বসাই দিই অনেক সময় ফিল্ড ডাটাতে, তখন কিন্তু এরর গুলো আসতে পারে। তো আমাকে এই জিনিসগুলা লেভেলিং করার সময় মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো যেন না হয়। আর অর্ডিনারি লেভেলিং এর জন্য তিন ধরনের এরর মেইনলি হয়, এই তিন ধরনের এরর আমাকে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, যেমন অর্ডিনারি লেভেল, যে সাধারণ লেভেলিং গুলোতে এই পরিমাণ এররটা কি করা হয়, কনসিডার করা হয়, সেটা হচ্ছে +-0.1 √/d, এটা হচ্ছে মাইলে ডিস্টেন্স। ঠিক আছে, যেমন আমি টোটাল কত মিটার কি, টোটাল আমি কত মাইল ডেটা নিলাম, সাপোজ আমি 3 মাইল ডেটা নিলাম, তাহলে আমি এখানে 3 বসাই দিয়ে আমি এররটা বের করবো যে এই জায়গায় এই পরিমাণ এরর হইতে পারে। অ্যাকুরেট লেভেলিং এ আমি 0.05 √/d এই পরিমাণ এরর হইতে পারে আমি বের করব। ঠিক আছে, আর হাই প্রিসিশন, আরো হাইতে চলে গেলে তখন আমাকে কি করতে হবে, এররটা আরো বেশি মানে স্পেসিফিকলি নিতে হবে, তখন সূত্র হবে 0.04 √/d। এখানে ডিটা কি আপনার মাইলে বসাবো আর এটা সবসময় ফিটে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আপনার কি অন্যান্য যে এরর গুলো আছে এগুলো আর কি, যে লেভেলিংটা করার পর আমাকে পাশে লিখে দিতে হবে যে এখানে এই অ্যালাউয়েবল এরর এত পর্যন্ত হতে পারে। শেষ। তো আমাদের লেভেলিং শেষ, এখন আমরা কন্টুরিং এ চলে যাব। কন্টুরিংটা কি, কন্টুর হচ্ছে কিছু ইমাজিনারি লাইন, ঠিক আছে, যেগুলার প্রত্যেকটা সারফেসের যে একই হাইটের জন্য যে লাইনটা পাবো সেটাকে বলা হচ্ছে কন্টুর। ঠিক আছে, কন্টুর আর ইমাজিনারি লাইন জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যালটিটিউড, মানে ইকুয়াল প্রত্যেকটা অ্যালটিটিউড যেখানে ইকুয়াল সেখানে পয়েন্টগুলো, সেইখানের পয়েন্ট বরাবর কি আমাদের একটা লাইন যাবে, তো সেটাকে বলা হচ্ছে কি upon the earth surface with reference to a fixed datum। তাহলে একটা ফিক্সড ডেটাম প্রথম আমাকে দিয়ে দিবে, ওটার সাপেক্ষে কি করবো, আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য অ্যালটিটিউড বের করবো। তো যে অ্যালটিটিউডে সেম ডিসটেন্স সেখানে গিয়ে সেখানে লাইনগুলো যাবে সেটাকে কন্ট্রোল করা হবে।
আর রোল প্রসেসিং, এই ম্যাপটা তৈরি করার রোল প্রসেসিং কি কন্ট্রোলিং বলা হয়। কন্ট্রোল ম্যাপ কি, যেখানে আমি কন্ট্রোল লাইনগুলো দেখাবো, যে ম্যাপটা তৈরি করব সেটাই হইতেছে কি কন্ট্রোল ম্যাপ। কন্ট্রোল ইন্টারভাল বলতে আমি কত কত ডিফারেন্স নিচ্ছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, আমি কত 5 ফিট 10 ফিট 20 ফিট কত নিচ্ছি, সেটা হচ্ছে কি কন্ট্রোল ইন্টারভ্যাল। তাহলে কন্ট্রোল ইন্টারভ্যাল কন্ট্রোল করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, দ্য নেচার অফ গ্রাউন্ড, মানে গ্রাউন্ডটা কেমন আছে সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। মানে ইন্টারভ্যাল আমি কত ধরবো সেটার জন্য আমাকে গ্রাউন্ডটা কি ফ্ল্যাট হিসাবে আছে নাকি হাইলি আছে, মানে হিলি এরিয়া, এই জিনিসটাকে দেখতে হবে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে স্লোপ অফ দ্য স্কেল অফ দ্য ম্যাপ, দ্য কন্ট্রোল ইন্টারভ্যাল শুড বি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কেল। আমার দেখা গেছে আমি বিশাল একটা মাঠ কন্ট্রোলিং করলাম, তখন আমাকে স্কেলটা কি করতে হবে, স্কেলটা আমাকে মোটামুটি ম্যাপে যতটুকু আঁকা দরকার একটা ড্রয়িং পেপারে ততটুকুই আমি রাখবো, ঠিক আছে। স্কেলিং এর উপর ডিপেন্ড করবে আর হচ্ছে গ্রাউন্ডের সারফেসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তাহলে আপনার যেমন আপনি দেখেন এখানে ইন্টারভ্যাল হচ্ছে বেশি 5 করে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে 5, এখানে কন্ট্রোল ইন্টারভ্যাল দিলাম 5 করে। তো আমি এটা গ্রাউন্ডের ওই স্লোপের উপর, তারপর হচ্ছে কিসের উপর, তারপর হচ্ছে আপনার কতটুক নিচ্ছেন স্কেলের উপর, তারপর এগুলোর উপর ডিপেন্ড করে আমি ইন্টারভ্যাল গুলো বসাবো, ঠিক আছে। গেল the purpose and extent of survey, the control interval largely depends on the purpose and extent of survey। পরবর্তীতে যদি আমি আরো কি করতে চাই, আরো পার্শ্ববর্তী অন্য জায়গায় কন্ট্রোলিং করতে চাই, তখন আমাকে সেই হিসেবে ইন্টারভাল গুলো বসাতে হবে, ঠিক আছে। তার উপর হচ্ছে আমার কতটুক টাইম আছে এই কন্ট্রোলিংটা করার জন্য সেই হিসেবে বসাবো। যেমন আমি যদি বিন্দু বেশি নিই, আমার পয়েন্ট বেশি মেজার করতে হবে, তো সেক্ষেত্রে টাইমও বেশি লাগবে। আমার হাতে যদি টাইম কম থাকে আমি ইন্টারভেল বাড়াই দিব, ঠিক আছে। এভাবে করে আমাকে কি করতে হবে, কন্ট্রোল ইন্টারভেল বসাতে হবে। কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কন্ট্রোলের জন্য, সেটা হচ্ছে টু কন্ট্রোল লাইনস অফ ডিফারেন্ট এলিভেশন ডু নট ক্রস ইচ আদার। দুইটা কন্ট্রোল লাইন কখনো একটা অপরকে ক্রস করবে না। হ্যাঁ, এদিক থেকে একটা লাইন গেল, ওই দিক থেকে একটা লাইন গেল, ওরকম না, ঠিক আছে। তাহলে কন্ট্রোল লাইন গুলো আলাদা আলাদা হবে। কন্ট্রোল নেভার স্প্লিট ইনটু ওয়ান, মানে একটা উপরের প্রতি বসে যাবে না বা একটাকে ক্রস করবে না। অল পয়েন্টস অন কন্ট্রোল লাইন হ্যাভ দ্য সেম এলিভেশন। তাহলে এই যে একটু আগে যে কন্ট্রোল লাইন, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল লাইন। তাহলে এই যে এখানে এটা 100 দ্বারা বোঝাচ্ছে এই পয়েন্ট বরাবর প্রত্যেকটা জায়গার মানে হাইট হচ্ছে আপনার 100। তাহলে প্রত্যেকটা জায়গার হাইট কি 100, এর পরবর্তী প্রত্যেকটা জায়গার হাইট কত 105, এর পরবর্তী প্রত্যেকটা জায়গার হাইট 110, তারপর 115, এভাবে করে আপনার কি হয়, আপনি 125 পর্যন্ত ডেটা পেয়ে গেলেন, ঠিক আছে। তার মানে এটা বোঝাচ্ছে কন্ট্রোল লাইন 100 থেকে বাড়তে বাড়তে কোথায় গেল 125-এ। তার মানে এই ডেটাটা আপনার পাহাড়ের জন্য আপনার কি হয়, আপনার ছোট থেকে গিয়ে গিয়ে সেন্টার পয়েন্টে বাড়তে থাকে। আর পুকুরের জন্য কি হয়, আপনার কম মানে নিচ থেকে অর্থাৎ লো ভ্যালু থেকে আপনার হাই ভ্যালু হয়। তাহলে এটা হচ্ছে 22 আপনাকে যদি একটা পাহাড়ের জন্য আঁকতে দিই তাহলে এইভাবে করে কন্ট্রোল লাইন দেখাতে হবে, আর যদি পুকুরের জন্য দিই সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে এখান থেকে বাড়তেছে ভিতরে গিয়ে গিয়ে কমতেছে। তো পাহাড়ের জন্য হয় কি, ওই ভিতরে গিয়ে বেড়ে যায় আর বাইরে আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে, কন্ট্রোল লাইন। তো কন্ট্রোল লাইনের জন্য তাহলে কি হলো, প্রত্যেকটা সেম এলিভেশনের জন্য আমি একই লাইন পাবো। কন্ট্রোল লাইনস রান ক্লোজ টুগেদার নিয়ার দ্য টপ অফ দ্য হিল রিপ্রেজেন্ট ভেরি স্টিপ। আচ্ছা, যেটা বললো যে উপরে গেলে আমি মানটা বেশি পাবো, নিচে গেলে আমি মানটা কম পাবো। তারপর এখানে আরো কিছু কথা লেখা আছে, এগুলো একটু পড়ে ফেলবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার কন্ট্রোলের জন্য ক্যারেক্টারিস্টিক্স। তো কন্ট্রোল ম্যাপটা আমি কোথায় ইউজ করব, কেন ইউজ করব দেখি। যেখানে আপনার হিল এরিয়া আছে ওই জায়গার ম্যাপটা কিরকম হবে ওইটার জন্য আমাকে কন্ট্রোল ম্যাপ ইউজ করতে হবে, ঠিক আছে। একটা পাহাড় ওইটার এলিভেশন কেমন সেটা পুরোটাই আপনার কন্ট্রোল ম্যাপের মাধ্যমে বোঝা যাবে, ঠিক আছে। তারপর আপনার মিলিটারি পারপোজের জন্য আপনাকে কি করতে হয়, মিলিটারি পারপোজের জন্য আপনি কন্ট্রোল ম্যাপ করতে হয়, তারা কোথায় রেস্ট নিবে, কারা কোথায় শেল্টার নিবে। তারপর আপনার ইকোনমিক সাস্টেনেবল ইকোনমিক এন্ড সুইটেবল অ্যালাইনমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, ক্যানেল, আপনি যদি একটা ক্যানেল ড্রেনেজ করতে যান সেটার জন্য আপনার কন্ট্রোল ম্যাপ রাখতে হবে। তারপর আপনার ড্রেনেজ বেসিন এরিয়া রিজার্ভার ক্যাপাসিটির জন্য কন্ট্রোল ম্যাপ, একটা রিজার্ভারে কতটুক পানি আটতে পারে আপনি ড্রাই সিজনে কন্ট্রোল করে ফেললেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে আপনার ওয়েট সিজন অর্থাৎ যখন রেইন হলো ওই রিজার্ভারে টোটাল ক্যাপাসিটি কত, কন্ট্রোল ম্যাপের মাধ্যমে ইজিলি বের করে ফেলতে পারবেন। তারপর কি পরিমাণ মাটি কাটতে হবে আপনার, ঠিক আছে, মানে এনব্যাংকমেন্ট করার জন্য, ড্রেন করার জন্য পাশে, সেটাও কন্ট্রোল ম্যাপের মাধ্যমে বুঝতে পারবে। তো ওভারঅল এই ছিল কন্ট্রোল ম্যাপ। কন্ট্রোল ম্যাপের জন্য আপনার দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট মেথডটা হচ্ছে আপনার বেশি লেবার দরকার আর এটা খুবই স্লো প্রসেস, আর এটার জন্য খুব অ্যাকুরেটলি আর স্মল এরিয়া আপনার বের করা যায় ডাইরেক্ট মেথড দিয়ে। ইনডাইরেক্ট মেথড হচ্ছে খুবই ফাস্ট এবং এটার জন্য মানুষ কম লাগে, ঠিক আছে, লেস লেবারিয়াস এন্ড ভেরি ফাস্ট। ইনডাইরেক্ট মেথডের মধ্যে আরেক ইনডাইরেক্ট মেথডকে ভাগ করছে গ্রিড সিস্টেম করে।
তো প্রথমে আপনার কিছু গ্রিডের মতো করে প্যাক কি করলো, ফিক্স করে ফেললো, ঠিক আছে। ওই প্রত্যেকটা প্যাকে আপনার কি করলো, লেভেল মেশিনের মাধ্যমে আপনার হাইট গুলো নিল, ঠিক আছে। এভাবে করে হাইট গুলো নিয়ে আপনার প্রত্যেকটা রিডিং বের করে আপনাকে কন্ট্রোলিং করতে হবে। এটা হচ্ছে গ্রিড সিস্টেম। তারপর হচ্ছে রেডিয়াল সিস্টেম, রেডিয়াল বা ট্রিগোনোমেট্রিক মেথড। এটা হচ্ছে আপনার বিশেষ করে হিলি রিজিয়নের জন্য আপনার বেশি সুইটেবল, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, রেডিয়ালি অর্থাৎ আপনাকে সার্কুলার ভাবে আপনাকে স্টেশন গুলা কি ফিক্স করতে হবে প্যাক দিয়ে, তারপর প্রত্যেকটা পয়েন্টে আপনার কি নিতে হবে, রেডিউস লেভেল বের করতে হবে, এই আর কি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ক্রস সেকশন মেথড, ঠিক আছে। এটা বেসিক্যালি হাইওয়ে রেলওয়ে প্রজেক্টের জন্য আমরা ক্রস সেকশন মেথডটা খুবই ইফেক্টিভ আর কি, ঠিক আছে। এই আর কি। তাহলে আমরা কয় ধরনের মেথড শিখলাম, 3 ধরনের, একটা ক্রস সেকশন, একটা রেডিয়াল, আর একটা কি গ্রিড সিস্টেম। তো বেসিক্যালি গ্রিড সিস্টেমটাই হচ্ছে বেশি ইউজ আর কি, এই আর কি। তাহলে এগুলো ছিল কন্ট্রোলিং, কন্ট্রোলিং এর জন্য মেথড। লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং। ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিংটা কেন করা হয়, ট্রিগোনোমেট্রিক্যাল হচ্ছে কোন একটা আমার আমার এখান থেকে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, আমি টাওয়ারের হাইটটা এখান থেকে বের করতে চাচ্ছি, সেটার জন্য আমাকে ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে ইনডাইরেক্ট লেভেলিং বলা হয়। ইন দিস মেথড দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেলস আর মেজার্ড বাই দ্য theodolite or অথবা টোটাল স্টেশন এন্ড হরিজন্টাল ডিসটেন্স আর আইদার মেজার্ড অর ক্যালকুলেটেড। তা হরিজন্টাল ডিসটেন্সটা বের করা যায়। তাহলে আমি অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেল বের করার মাধ্যমে আমি কি করতে পারি, আমি টোটাল একটা হাইট, টাওয়ারের হাইট কত বা একটা টাওয়ার, একটা পানির ট্যাঙ্কের ডায়ামিটার কত, এটা বের করতে পারবো। সো আপনাকে প্রথমে এই ফিগারটা বুঝতে হবে, এই সূত্রগুলো বুঝতে হবে। আমরা শুধু ট্যান থিটার সূত্র ইউজ করবো, আর কিছুই না। আমরা জানি ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। সো মনে করেন আপনি এই জায়গায় আছেন এ পয়েন্টে, এখন আপনার অনেক দূরে একটা টাওয়ার আছে, আপনি টাওয়ারের হাইটটা কত বের করতে চাচ্ছেন এবং টাওয়ারটা কত দূরে আছে আপনার থেকে সেটা বের করতে চাচ্ছেন। আপনাকে টোটাল স্টেশন বলেন অথবা টিউবলাইট বলেন, এই দুটাকে জাস্ট সরাতে হবে। প্রথমে আপনি এ পয়েন্টে দাঁড় করালেন, দাঁড় করিয়ে আপনি তার টিউবলাইটটাকে অ্যাডজাস্ট করে আপনার হরিজন্টালি এটাকে জিরো বানাবেন। হরিজন্টালি এটাকে জিরো বানাবেন, এটার অ্যাঙ্গেলটাকে আর কি, ঠিক আছে। ওখানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল আছে, ওই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাকে হরিজন্টাল লাইন বরাবর বসিয়ে জিরো করলেন। এরপর আপনি টাওয়ারের উপরে টাক করালেন, টাক করিয়ে দেখলেন যে আপনার থিটা 1 কত বের হলো। তা আপনার মেশিনে অথবা টিউবলাইটে বা টোটাল স্টেশনে এই রিডিংটা দেখা দিবে। তো এই রিডিংটা কত হইলে আপনি লিখে ফেললেন 93 ডিগ্রি, আপনার 45 ডিগ্রি, যতই হোক, ঠিক আছে, ওটা লিখে ফেললেন থিটা 1 ইকুয়াল টু এত। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এ থেকে লেভেল মেশিনটাকে সরিয়ে বি তে নিয়ে আসতে হবে। তো বি তে নিয়ে যখন বসালাম, দেখলাম যে আমার লেভেল মেশিনটা কি হলো, আমার অ্যাডজাস্ট করার ফলে আরেকটু বসে গেল, বা ওই জায়গায় আরেকটু নিচে হওয়াতে আমার লেভেল মেশিনটা একটু নিচে গেল, সমস্যা নেই। আমি এ থেকে বি তে কত সরলাম, এই ছোট হাতের এলটা আমি বের করলাম, ঠিক আছে, ফিতা দিয়ে মেপে নিলাম। সেন্টার টু সেন্টার হতে হবে আপনার, তাই এল এর মানটা আমি বের করলাম। এখন সেম ভাবে আমি বি তে লেভেল মেশিনটা বসিয়ে আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হরিজন্টালি জিরো করলাম, এই হরিজন্টাল বরাবর তাক করে জিরো করলাম। এরপর আমি এটাকে উপর দিয়ে কি করলাম, ফোকাস করলাম কোথায়, এই পয়েন্টের টাওয়ার পর্যন্ত ফোকাস করে আপনার এখানে টাওয়ার মেশিনে দেখা দিবে, ঠিক আছে, যে থিটা 2 কত। তো থিটা 2 এর মানটা আমি লিখে রাখলাম ফিল্ড বুকে। তো থিটা 1 ও বের করলাম, থিটা 2 ও বের করলাম, বাস। আরেকটা কথা, যখন আপনার এই লেভেল মেশিনটা এখানে তাক করালেন, আপনাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ইনস্ট্রুমেন্টের হাইটটা কত সেটা বের করতে হবে। তো আপনার এটাকে এইচ এ বলা হচ্ছে, দেখেন এটাকে এই টোটাল মেশিনের হাইটটাকে কি বলা হচ্ছে, এইচ এ। তো আপনি হাইটটা বের করলেন আর থিটাটা বের করলেন, দুইটা জিনিস। যখন বিতে দাঁড়ালেন আপনি এইচ বি অর্থাৎ হাইট এইচ বি বের করলেন, আর হচ্ছে কি থিটা 2 বের করলেন। এই চারটা ডেটা দিয়ে আমরা দুইটা আননোন বের করে ফেলবো। এখন আসি আননোন গুলো কি, আপনাকে এই মনে করলেন যে টাওয়ারটা ভূমি থেকে টোটাল হাইট হচ্ছে বড় হাতের এইচ। তাহলে বড় হাতের এইচ হলে আপনি এই জায়গাটাকে বলা হচ্ছে আপনাকে এই লেভেল মেশিনের এই ডট পয়েন্ট থেকে নিচের পয়েন্টটাকে বলা হচ্ছে এইচ এ, ঠিক আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে অবশিষ্ট হাইটটা কত হবে, এইচ মাইনাস এইচ এ। তাহলে এই যে অবশিষ্ট হাইটটা কত পেলাম, বড় হাতের এইচ থেকে এইচ এ বাদ দিয়ে এটা বের করলাম, পুরোটা আপনার এইচ, নিচেরটা আপনার এইচ এ। তাহলে উপরেরটা হবে কত, এইচ মাইনাস এইচ এ। তাহলে আমি আপনার এই হাইটটা বের করলাম। এখন চলে আসি দ্বিতীয় লেভেল মেশিন, যেখানে বি পয়েন্টে সেট করলাম, পুরাটা হচ্ছে আপনার এইচ আর নিচের হাইটটা হচ্ছে আপনার এইচ বি ছোট হাতের, হ্যাঁ। তাহলে অবশিষ্ট হাইট কত হবে, এইচ মাইনাস এইচ বি। তো এইভাবে করে আমি বসালাম। এখন দেখেন আপনার এটা একটা ত্রিভুজ কল্পনা করেন, এটা যদি লম্ব হয় আর এটা হচ্ছে আপনার ভূমি, তাহলে ভূমির মান কত আপনার, ভূমির মান যদি এতে থাকে লেভেল মেশিনটা, ভূমি হবে এল প্লাস এল, ঠিক আছে। আপনি মনে করলেন যে বি পয়েন্ট থেকে এই টোটাল টাওয়ারের ডিস্টেন্স বড় হাতের এল, আপনার এই বড় হাতের এলটা জানেন না আর হচ্ছে হাইটটা জানেন না, আপনার এই দুইটা আননোন। তাহলে আপনার এই ত্রিভুজটার জন্য যদি আপনার পয়েন্টে থাকে, তখন আপনার ত্রিভুজটা হচ্ছে এটা, ঠিক আছে। এটার জন্য ভূমি হবে এল প্লাস এল, আর এটার জন্য হাইট হবে এইচ মাইনাস এইচ এ। তাহলে আমি জানি
tan θ1 ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে h মাইনাস h আর ভূমি হচ্ছে l প্লাস l। সো দেখেন tan θ1 সমান h মাইনাস h ডিভাইড বাই l প্লাস l। তাহলে আমি ত্রিভুজটা ইউজ করে আমি tan θ বসালাম। এখন আমি আবার আরেকটা ত্রিভুজ কল্পনা করব যখন বি পয়েন্টে আছে। এটার ভূমি হচ্ছে দেখেন এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত বড় হাতের l, যেটা আমি এজিউম করে নিচ্ছি, আর এটার হাইট হচ্ছে h মাইনাস hb। তাহলে আমি লম্বও জানি আবার এখান থেকে এখানে ভূমিও জানি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি করে দিলাম, তাহলে আমার tan θ2 বের হয়ে গেল, ঠিক আছে। θ2 কেন, কারণ আমি এখন বি পয়েন্টের জন্য যে কোণটা পেলাম সেটা θ2। তাহলে এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। তাহলে θ1 পেলাম, θ2 পেলাম। এখন আমাকে কি করতে হবে, আমি h এর মান জানি, hb এর মান জানি, আমি ছোট হাতের l এর মান জানি, θ1 জানি, θ2 জানি, এই মানগুলো বসাই দিব, বাস শেষ। তারপর আমার অজানা h এবং অজানা যে l ছিল এই দুইটা বের হয়ে যাবে। সো আমাকে ডেটা দিয়ে দিবে টাওয়ারের হাইট বের করার জন্য এবং টাওয়ার কত ডিসটেন্স আসে সেটা দেওয়ার জন্য। এই এ থেকে বি তে যে ছোট হাতের l ওইটার মান 100 দিয়ে আছে, তাহলে 100টা দিয়ে আছে এটা লিখলাম। θ1 এর মান কত দিয়ে আছে, 20 এত লিখলাম। θ2 এর মান কত দিয়ে আছে এটা লিখলাম। আমি এতে হাইট অফ ইনস্ট্রুমেন্ট h এর মান কত পাইলাম এটা লিখলাম, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত পাইলাম এটা লিখলাম। সো এইগুলো লিখে ফেললাম। আমার সূত্র আমরা জানি, যা যা জানি তা এখানে বসালাম। বসানোর পর এখানে l প্লাস l হবে, lটা একটু নিচে চলে গেছে। তাহলে বসানোর পর আপনার tan θ1 এর মান বসালাম, h এর মান বসালাম, ছোট হাতের l বসালাম, এরকম একটা সমীকরণ আসবে h ইকুয়াল টু এত l প্লাস এত। এইটাকে 1 নং সমীকরণ দিলাম। এখানে কয়টা আননোন, এখানে দুইটা আননোন। সেম ভাবে tan θ2 এর সূত্র বসাবো, বসাই hb এর মান বসাবো, θ2 এর মান বসাবো, আরেকটা সমীকরণ আসবে, ঠিক আছে, l ইকুয়াল টু এত প্লাস এত। সো এটা 1 নং, এটা 2 নং। দেখেন তো এখানে কয়টা আননোন, এখানে হাইটটা আননোন, লেংথটা আননোন, হাইটটা আননোন, লেংথটা আননোন। তো দুইটা ইকুয়েশনে দুইটা আননোন। তো আমরা জানি টু ইকুয়েশনস টু আননোন। দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, 1 নং 2 নং যদি সলভ করি, তাহলে আমার দুইটা মানে বের হয়ে যাবে। তো আমাকে এখানে বের করতে বলছে টাওয়ারের হাইট, আমাকে টাওয়ারের লেংথ বের করতে পারে না, চাইলে আমি লেংথ বের করে ফেলতে পারি। সো আমি কি করব, এই 2 নম্বরের এল এর মান এখানে বসাই দিব, ঠিক আছে। এল এর মান এখানে বসাই দিলে সলভ করে আমি কি বের করতে পারি, টাওয়ারের টোটাল হাইট 145 এত ফিট। যেহেতু আমার এই মানগুলো ফিটে আছে, তো এখানে ফিট হবে আর কি, গুলা যে মানগুলো ফিটে আছে, তাহলে কি হবে আপনার হাইটটাও ফিটে আসবে মান, ঠিক আছে। তাহলে টাওয়ারের হাইট বের করলো। তো আমি যদি সেম ভাবে বলি যে টাওয়ারটা কত দূরে আছে বি থেকে, তখন আপনাকে এই বড় হাতের এল বের করতে হবে। এই এইচ এর মানটা এখানে বসাই দিব, তাহলে আপনার কি টোটাল লেংথটা বের হয়ে যাবে, ঠিক আছে। বি থেকে হাইটে টাওয়ারের কত ডিসটেন্সে আছে। এভাবে করে আপনাকে কি করতে হবে, হাইট এন্ড ডিসটেন্সের ম্যাথ করতে হবে, ঠিক আছে, জাস্ট tan θ সূত্র ইউজ করে। তো লাস্ট আরেকটা যে মেথড আছে সেটা হচ্ছে, একটা ট্যাঙ্ক আছে, এটা অনেক বড় একটা, যেমন রেল স্টেশনে দেখা যায় যে টাওয়ার গুলা, পানির ট্যাঙ্ক গুলো অনেক উঁচু হয়। তো আপনি মনে করতেছেন এই যে টায়ার, সরি এই যে ইয়াটা আছে, টাওয়ারটা আছে, টাওয়ারের উপর যে পানির ট্যাঙ্ক, এটা ডায়ামিটার বের করতে চাচ্ছেন। বেসিক্যালি ডায়ামিটার বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। এই ফর্মুলাটা একটু কঠিন, তো একটু খেয়াল করেন। আপনি প্রথমে লেভেল মেশিনটাকে এতে সেট করলেন, আপনি টাওয়ারের যে কোণাটা, এই কোণায় কি করলেন, আপনি এই তাক করালেন, ঠিক আছে। তারপর আপনি এ থেকে আপনার টাওয়ারের, সরি ট্যাঙ্কের মাঝখানে আরেকটা পয়েন্টে ফিক্স করলেন, ফিক্স করে আপনি আরেকটা ডিস্টেন্স বের করলেন। তাহলে এটাকে বলতেছে θ1। এখানে আমি 0 করলাম, আমি ডি পয়েন্টের মান নিলাম, তাহলে এটা হবে θ1। এখন আমি লেভেল মেশিনটাকে বি পয়েন্টে নিলাম, সেম ভাবে আমি সি তে 0 করলাম, এবং ওই পয়েন্ট যেটা ফিক্স করলাম ওটাতে, এই পয়েন্টটা অবশ্যই মাঝখানে হওয়া লাগবে। তো মাঝখানে আমি একটা পয়েন্ট নিয়ে আমি θ2 বের করলাম। তাহলে আমি θ1 জানলাম, আমি θ2 জানলাম। আমি এই এই এ থেকে বি এর সাপেক্ষে, এ থেকে বি এর সাপেক্ষে আমার এসি এর টোটাল যে কোণটা, এ বি এর সাপেক্ষে এসি এর টোটাল যে কোণটা, ওটাকে আলফা বলা হচ্ছে, এবং এ থেকে বি এর সাপেক্ষে আপনার বিডি এর যে কোণটা, সেটাকে বিটা বলা হচ্ছে। তাহলে আমি আলফাও জানি, বিটাও জানি। কেমনে, আমি এইটার সাপেক্ষে এই কোণটা কত সেটা বের করলাম, এটার সাপেক্ষে এই কোণটা কত সেটা বের করলাম। আলফা বিটা জানি, θ1 জানি, θ2 জানি, ব্যাস, আমার আর কিছু জানার দরকার নেই। আমি সরাসরি এই সূত্র ইউজ করব। এখানে এসি ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে এসি, এসির মানটা বের করতে হবে। এসি ইকুয়াল টু এবি সাইন বিটা মাইনাস এত সাইন এত মাইনাস এত। এখন এডি ইকুয়াল টু, এডি মানি কত, এডি মানি যে পরবর্তী যে ল্যাংটা, এটা ইকুয়াল টু সূত্র দিয়ে আছে এবি এত সাইন এত। তাহলে এই দুটো সূত্র শিখতে হবে আমাকে। তাহলে আমি এসি এর মান বের করছি, এডি এর মান বের করছি। এসি এবং এডি এর মান বের করতে পারলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এসিডি ত্রিভুজের জন্য। এসিডি একটা কি ত্রিভুজ, এটাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে। তো এই ত্রিভুজের জন্য আপনার স্থূলী না এটা, হ্যাঁ এটা 90 কোণের চাইতে বড়, তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের জন্য আপনার এই ফর্মুলাটা ইউজ করা হয়। হ্যাঁ,
তাহলে আপনার এই যে সিডি আপনি বের করবেন সিডি। তাহলে আপনাকে এখানে তিনটা ফর্মুলা শিখতে হবে, একটা হচ্ছে এসি এর ফর্মুলা, একটা হচ্ছে এডি এর ফর্মুলা, আর একটা হচ্ছে রেডিয়াস এর ফর্মুলা। তাহলে সিডিটাকে রেডিয়াস বলা হচ্ছে রেডিয়াস আর স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার মাইনাস 2 এসি এডি ইনটু cos থিটা 1। সো আপনি থিটা 1 জানেন, থিটা 2 আলফা বিটা সব জানেন, এখানে মানগুলো যা শুধু বসায় দিলে একটা দুইটা এই তিনটা সূত্র শিখে আপনার কি ডায়ামিটার বের করতে পারেন। ডায়ামিটার ইকুয়াল টু 2 রেডিয়াস, তাহলে যে রেডিয়াসের মানটা বের হবে ওটাকে 2 দিয়ে গুণ দিলে কি পেয়ে যাব, ডায়ামিটার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনার এই যে থিটা 1 থিটা 2 আলফা বিটা তারপর হচ্ছে এ বি ইকুয়াল টু 100 ফিট, অর্থাৎ এ বি এর যে নিজস্ব মানটা এটা দিয়ে দিল, এই মানগুলো দিয়ে দিলে আমাকে বলতে হবে যে ট্যাঙ্কের ডায়ামিটার কত। তো আমি যে ফর্মুলাটা শিখেছি এস ইকুয়াল টু, ওখানে আমি বিটা থিটা 2 আলফা এই মানগুলো বসিয়ে আপনাকে কি করতে হবে, টোটাল কত লেংথ সেটা বের করতে হবে। এডি এর ফর্মুলাতে মানগুলো বসিয়ে কত লেংথ সেটা বের করতে হবে। আর সিডি স্কয়ার অর্থাৎ আর স্কয়ার ইকুয়াল টু যে সূত্রটা শিখছি সেখানে এসি এর মান এডি এর মান বসিয়ে থিটা 1 এর মান বসিয়ে টোটাল রেডিয়াসটা বের করতে হবে। এই রেডিয়াসটা বের হয়ে গেলে ওটাকে 2 দ্বারা গুণ করলে কি পেয়ে যাবো, আমরা ডায়ামিটার পেয়ে যাবো। সো ট্যাঙ্কের ডায়ামিটার হচ্ছে এত ফিট, শেষ। তো এভাবেই করে আমাকে কি করতে হবে, আমাকে হাইট এন্ড ডিস্টেন্সের ম্যাথ করতে হবে, আমাকে টাওয়ারের ডায়ামিটার বের করার ম্যাথ করতে হবে, কন্টুরিং এ আমাকে কি করতে হবে, আমাকে এই কি কত মেথডে অঙ্ক করা যায় কন্টুরিং এর জন্য এগুলো দেখতে হবে। তারপর আপনার রেসিপ্রোকাল লেভেলিং এ কিভাবে আপনার রিডিংটা বের করতে হয় ট্রু ডিফারেন্সের মাধ্যমে ওটা দেখতে হবে। তারপর আপনার কার্ভেচার এবং রিফ্লেকশন ইফেক্ট দেখতে হবে। তারপর আপনার হাইট এন্ড ইনস্ট্রুমেন্ট এবং এই রাইজ এন্ড ফল মেথডের ম্যাথ করতে হবে। এরপরে আপনার যে থিওরি গুলো ছিল এগুলো সবগুলাই করতে হবে। ঠিক আছে, থিওরি গুলো মোটামুটি বুঝার চেষ্টা করতে হবে, আর লেকচার গুলোকে সবসময় ভাগ করে ফেলতে হবে। আপনার 10 মিনিট 15 মিনিট 10 মিনিট 15 মিনিট এভাবে করে কমপ্লিট করতে হবে। ওভারঅল একটা না বসলে আপনার আপনার মাথা ঠিক থাকবে না অনেক সময়। ঠিক আছে, কারণ অনেক কথাই বলা হয়েছে, অনেক কিছুই বোঝানো হয়েছে একটা স্লাইডে। এখানে পুরো একটা এই কোর্স পুরাটাই অনেক বিশাল একটা চ্যাপ্টার কার্ভিং এর। তো এখানে অনেকগুলো জিনিস চলে আসছে, আপনাকে কি করতে হবে, টাইম গুলো ভাগ করে করে আপনাকে কমপ্লিট করতে হবে লেকচার গুলো। ঠিক আছে, তো যে যে জিনিসগুলো বুঝতেছেন না এগুলো নোট ডাউন করে রাখতে হবে, এগুলো আমরা ক্লাসের মধ্যে ডিসকাশন করব। তো আমি আশা করব সবাই ভালো একটা প্রিপারেশন নিয়ে আমাদের ক্লাসে আসবেন। ঠিক আছে, আজকে একটু কি থাকলো, আমরা পরবর্তীতে অন্য লেকচার নিয়ে আসবো আর কি। ঠিক আছে, এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।